আজকে তোর হিরো আসছে রে প্রিয়তা আপু। আচমকা বুশরার কথাটি শুনে প্রিয়তার মুখে মুচকি হাসি ফুটে যায়। তবুও রাগী ভাব নিয়ে তাকায় বুশরার দিকে। আমার হিরো মানে? ভুলে যাস না ওটা। হ্যাঁ আমি জানি, ওটা আমাদের চাচাতো ভাই লাগে, কিন্তু তোর তো অন্য কিছু লাগে তাই না? যাকে দেখলে তোর হৃৎপিণ্ডটা যে কোনো কথাই শোনে না তোর, সময় অসময়ে তাকে দেখলেই লাফাতে শুরু করে, ভয়ে যে তুই তার সামনেই যেতে পারিস না। কি একটা অবস্থা তোর। আস্তে কথা বল। মা মা কিন্তু আমার ঘরে যাওয়া আসা করছে। এই কথা শুনলে আমাকে এই মাসের মধ্যে বিয়ে দিয়ে দেবে। এই কথা শুধু তুই আর আমি জানি, এটা যেন আর কারোর কানে না যায়। এই কথা তোর আর আমার বাইরে বের হলে আমার কিন্তু কপাল খারাপ হয়ে যাবে বুশরা। এটা নিয়ে এত ভাবিস না, মা বলল ইয়াস ভাইয়েরা রওনা দিয়েছে, তাই তোকে জানাতে এলাম। তোরও তো প্রস্তুতির একটা বিষয় আছে তাই না? ইয়াস ভাইয়া আসছে বলে কথা। পরিস্থিতির কি বিষয় থাকবে? সে কি আমার বর নাকি যে অনেকদিন পর আসছে? আমি তার বউ, ঘরে সেজেগুজে বরের জন্য অপেক্ষা করব। তিনি থাকেন শহরে আর আমরা থাকি এখানে। শহরে কত সুন্দর সুন্দর স্মার্ট মেয়ে, সে তুলনায় এখানে ওরকম কোনো মেয়ে নেই। তাহলে সেখানকার সুন্দরী রেখে আমায় কেন দেখবে সে? আর তার ছবি বা যে কোনো পোস্টের কমেন্টস বক্স দেখেছিস তুই? মেয়েদের কত শত কমেন্ট। তাকে যেহেতু সবাই চেনে জানে, এরকম তো হবেই। তুই অপেক্ষা কর, হয়তো সন্ধ্যায় চলে আসবে। আমি আমার ঘরে গেলাম, পড়া বাকি আছে অনেক। আরশি আসার পর তো আমার আর পড়াই হবে না। এবার যেন তোদের মিলমিশটা হয়েই যায়। আমি অনেকদিন ধরে অপেক্ষায় আছি। তোর মনে ইয়াস ভাইয়ার জন্য যে অনুভূতি, তার মনেও যেন একই রকম থাকে। থাক, এখন চাই আমি। আচ্ছা ঠিক আছে, যা। কালো জামাটা পরিস আপু, নায়ক চোখ সরাতেই পারবে না। বুসরা, গেলি তুই? বুশরা জোরে জোরে হাসতে হাসতে ঘর থেকে বের হয়ে যায়। প্রিয়তা টেবিলে রাখা ছবিটার দিকে ফিরে তাকায়। হৃৎপিণ্ডের বেহায়াপনা যে এক্ষুনি শুরু হয়ে যাচ্ছে। ইয়াশ ভাই আসলে কি সে নিজেকে ঠিক রাখতে পারবে? তার এই অস্বাভাবিক আচরণে যেন সবকিছু অন্যরকম না হয়ে যায়। প্রিয়তা সেই কলেজে উঠেই বাবার থেকে কান্নাকাটি করে ফোন কিনে নেয়। ইয়াশ যখন গ্রামে এসেছিল তখন অনেক সাহস করে ফেসবুকে যুক্ত হয়ে নেয়। বন্ধুর তালিকায় থাকলেও কখনো সে নিজে থেকে বার্তা পাঠানোর সাহসটুকু করেনি, কিন্তু সব কিছুতেই সে নজর রেখেছে। পোস্টে মেয়েদের ঢল দেখে নিজে নিজেই মেজাজ বিগড়ে বসে থেকেছে। ইচ্ছে করেছে প্রত্যেকটা মেয়ের কমেন্টের উত্তর দিতে। নিজের আইডি যেহেতু ইয়াসের কাছে পরিচিত, তাই সে নিজস্ব আইডি দিয়ে কিছু বলতে না পারলেও বান্ধবী দ্বিতীয় আইডি দিয়ে ঠিকই বাচ্চামিটা করেই ফেলেছে। প্রিয় মানুষটির কাছাকাছি হলে বা অনলাইনে সক্রিয় দেখলে হৃৎপিণ্ডটা নিজের আয়ত্তে থাকে না, বারবার তাকে দেখতে ইচ্ছে করে। হা করে তাকিয়ে থাকতে দেখে কেউ কিছু ভাবতে পারে, এটা ভেবে লুকিয়ে লুকিয়ে দেখতে হয়। তবে প্রিয় মানুষটিকে লুকিয়ে দেখার মধ্যে গভীর প্রেম অনুভব করা যায়। প্রিয়তার সাহসের অভাবে ইয়াশ ভাইকে মেসেজ করতে না পারলেও মাঝরাতে প্রিয়তাকে অনলাইনে দেখে ইয়াশ মেসেজ করতে পিছপা হয় না। ইয়াশ যেন তাকে বারবার মেসেজ করে, তার আশায় প্রিয়তার প্রতিদিন রাত 1টার দিকে ঘুম ভেঙে যায়। অমনই সে অনলাইনে ঢু মারে ইয়াশের মেসেজের জন্যে। সব দিন ইয়াশের থেকে মেসেজ আসে না, তখন মন খারাপ করে অফলাইনে চলে যায় প্রিয়তার। এই তো সেদিনের রাতের ঘটনা। রাতে ঘুম ভেঙে যাওয়ায় প্রতিদিনের মতোই অনলাইনে চলে যায় প্রিয়তা। অনলাইনে গিয়েই দেখে ইয়াশ ভাইও অনলাইনেই আছে। তার প্রোফাইলে ঢুকে ছবিগুলো দেখতে থাকে। এই ছবিগুলো কতবার যে দেখা হয়েছে তার, তবুও যেন পুরাতন হয় না। ছবি দেখতে দেখতে নোটিফিকেশনে জানান দেয় তার হৃৎপিণ্ডের ক্রিয়া বাড়িয়ে দিতে কেউ তাকে নক করেছে। ছুটে চলে যায় মেসেজ দেখতে। কি রে, এত রাতে অনলাইনে কি? ভাইয়া ঘুম ভেঙে গিয়েছিল তাই। ঘুম ভেঙে গেলে আবার ঘুমানোর চেষ্টা করতে হয়। ফোন নিয়ে ঘাটাঘাটি করলে কি ঘুম আসবে? অভ্যাস বাজে করবি না, যা ঘুমিয়ে পড়। না মানে। ফোন রেখে ঘুমা এখন, অনেক রাত হয়ে গিয়েছে। ঠিক আছে। ভাইয়া, আরশি, বড় আব্বু, বড় আম্মু কেমন আছে? আধা ঘন্টা হয়ে যায়, শেষ মেসেজের কোনো উত্তর না পেয়ে ফোন পাশে রেখে ঘুমিয়ে যায় প্রিয়তা। এরকম ঘটনা প্রায়ই ঘটে প্রিয়তার সাথে, হয়তো মাসে 3 থেকে 4 বার এরকম কথা হয় তাদের। তবুও এটুকুতেই চলে যায় প্রিয়তার। বিকেল গড়িয়ে সন্ধে নেমে আসে। বাড়িতে কেমন একটা এরিদ ভাব চলে এসছে আজকে। হরেক রকম রান্নার ভিড় জমেছে আজকে বাড়িতে। বিশাল এই পুরনো বাড়িতে 3 ভাই তাদের স্ত্রী সন্তানদের নিয়ে একই সাথে থাকেন।
বছরে 2 থেকে 3 বার ঘুরতে আসে ইয়াশ আরুষি তাদের বাবা মায়ের সাথে। সপ্তাহ খানেক থাকতে পারে, এর বেশি কোনো বাড়ি থাকা সম্ভব হয়নি তাদের। আর তারা যখনই এসছে তখনই যেন বাড়িটা আর বাড়ির মানুষগুলো নিজেদের আনন্দ, ভালো থাকা, পূর্ণতা খুঁজে পেয়েছে। রান্না প্রায় শেষের দিকে, তখন প্রিয়তা আর বুশরাকে ফ্রেশ হয়ে নিতে বলে বড়রা, কারণ এতক্ষণ তারা দুজনেও রান্নায় সাহায্য করেছে। যেতে বলার সাথে সাথে বুশরা আর প্রিয় রান্নাঘর থেকে বের হয়ে চলে যায়। রাত 8টা। বাড়ির সামনে গাড়ি এসে থামার শব্দ শুনতেই প্রিয়তা বসা থেকে দাঁড়িয়ে যায়। বুকে হাত দিয়ে দাঁড়ানো দেখে বুশরা মুখ চেপে হাসতে থাকে। থামবি তুই? হাসছিস কেন ফিকফিক করে? তোর কাণ্ড থেকে হাসছি। এতদিন দেখেছি ছেলেদের হৃদক্রিয়া বেড়ে যায়, এই ব্যাপারে তাদের সাহস অনেক কম। কিন্তু তুই তো আমার ধারণা ভুল প্রমাণ করে দিলি রে আপু। যা বাইরে যা তুই, সবাই চলে আসছে, দেখা কর গিয়ে। তুই যাবি না? আমি পরে যাব, তুই যা। বুঝেছি, তোর যাওয়ার সাহস শক্তি কোনোটাই নেই এখন। হুস না। প্রতি পরিবারের জন্য 3টা করে রুম বরাদ্দ করে রাখা এই বাড়িতে। সবার সাথে বাইরে ঘরে কথাবার্তা বলে ইয়াশ নিজের রুমে চলে যায়। রুমটা ভীষণ সুন্দর করে পরিষ্কার করে সাজিয়ে রাখা হয়েছে। রওনা দেওয়ার আগে আশার বিষয়টি জানানো হয়েছে। এত জলদি এত কিছু করা হয়ে গেছে। বিছানায় ব্যাগটা রেখে শুয়ে পড়েছে ইয়াশ। বাড়ি এসে ছোট বড় সবার সাথেই দেখা হয়েছে, শুধুমাত্র প্রিয়র সাথে দেখা হয়নি ইয়াশের, কারণ প্রিয়তা তোর সাহস করে সামনে যেতে পারেনি তার। ইয়াশ মনে মনে ভাবছে প্রতিবার মেয়েটা এরকম করে তার সাথে, সবাই তার পিছু ছাড়তেই চায় না, আর সে কেন যেন তার সামনেই আসতে চায় না। এত কেন ভয় পায় তাকে? সবাইকে সবার উপহার দেওয়া হয়ে গিয়েছে, শুধুমাত্র তার জন্য নিয়ে আসা জিনিসটা তাকে দেওয়া বাকি। প্রতিবারই এরকম কিছু হয়, ডেকে এনে তাকে তার উপহার দিতে হয়। এবারও হয়তো তার অন্যথা হবে না। রাত 10টা। এখানে কি করছিস? কথাটি শুনে চমকে যায় প্রিয়তা। তাকিয়ে দেখে ইয়াশ দাঁড়িয়ে আছে। সাথে সাথে যেন হৃৎপিণ্ডে লাফালাফি শুরু হয়ে যায়। ডান হাত দিয়ে বুকে হাত দিয়ে জোরে জোরে শ্বাস নিতে থাকে প্রিয়তা। না মানে মানে আমি এমনি এমনি এসেছিলাম, প্রতিদিনই আসি। রাত 10টায় তুই ছাদে আসিস? হ্যাঁ ভাইয়া। বুকে হাত দিয়ে আছিস কেন? না এমনি। ঘুমাস কখন? 10:30 বা 11টায়। প্রতিদিন আমি 1টা থেকে 2টা পর্যন্ত অনলাইনে দেখি তোকে। প্রতিদিন একটাই ঘুম ভেঙে যায়। তুই কার মতো হয়েছিস রে? প্রয়োজন ছাড়া একটা কথাও যে বলিস না দেখছি। আসার পর থেকে সব পিচ্চিগুলো পিছু ছাড়তেই চায় না। আর তুই তুই তো সামনে আসতে চাস না। মা বাবার সাথে দেখা হয়েছে? আমি যে পিচ্ছি না হয়তো। হ্যাঁ, কথা হয়েছে সবার সাথে। কখন হলো? এই তো খাওয়ার সময়, আপনি রুমে ছিলেন। ও আচ্ছা, তুই বোধহয় আগে আমার সাথে তুমি করে বলতি। না এমনিতেই ছিলাম। তারপর পরীক্ষা কেমন হয়েছে? ভর্তি হবি কোথায় এবার? বাবা তো বলছে উপজেলার একটা কলেজে ভর্তি করে দেবে, কিন্তু আমার তো শহরে ভালো একটা বিষয় নিয়ে পড়ার ইচ্ছা ছিল। আচ্ছা, আমি তোর বাবাকে বলে দেব তুই আমাদের ওখানে থেকে পড়াশোনা করবি। আরশি তো কানাডায় চলে যাচ্ছে 2 মাসের মধ্যে। তুই থাকলে মার একটু ভালো লাগবে। না না, আমি হোস্টেলেই থাকবো। প্রতি সপ্তাহে বড় আম্মুর সাথে দেখা করে আসব। আপনি শুধু বাবার সাথে একটু কথা বলে দেখুন। আচ্ছা, আমি কথা বলবো। এবার যা, অনেক রাত হয়ে গিয়েছে, ঘুমিয়ে পড় গিয়ে। সকালে আমার সাথে দেখা করিস। তোর উপহার আমার কাছে রয়ে গেছে, সবারটা তো দেয়া হয়ে গিয়েছে। আচ্ছা ঠিক আছে। প্রিয়তা নিজের রুমের উদ্দেশ্যে পা বাড়ায়। ইয়াশ তাকিয়ে দেখতে থাকে। মেয়েটা প্রয়োজন ছাড়া একটা কথাও বলে না, সামনেও আসতে চায় না, ভয় পায়। এরকম হলে চলবে কিভাবে? তার তো পরিবর্তন আনা প্রয়োজন। মেয়েরা হবে চঞ্চল প্রকৃতির, এত নীরব থাকলে হবে না। আজকে রাতে আর কিছুতেই ঘুম আসছে না। ডাটা অন থাকায় নোটিফিকেশনের শব্দ পেতেই অনলাইনে চলে যায় প্রিয়তা। গোটা 2 দিন পর প্রান্ত মেসেজ দিয়েছে। প্রান্ত হলো প্রিয়তার ভার্চুয়াল বন্ধু। এই একটাই ছেলে বন্ধু সে জোগাড় করতে পেরেছে। এখনো ঘুমাওনি প্রিয়? আপনি 2 দিন অনলাইনে আসেননি কেন? মিস করছিলে নাকি? মনে পড়ছিল কি আমার কথা? ধুর, শোনেন কি হয়েছে। বলো শুনি। ইয়াশ ভাইয়া বাসায় এসছে আজকে। এখন তো মনে হচ্ছে ওনার সাথে দেখা করতে তোমাদের বাড়িতেই যেতে হবে। হ্যাঁ চলে আসুন। আপনি বলেছিলেন সেদিন যে ওনাকে দেখলে আপনার ভয় লাগে, এমন কেন?
আমি সেটা ঠিক বলতে পারবো না, তবে আমি ওনার সামনে যেতে পারি না। উনি যেখানে থাকেন কোনোভাবেই আমি সেখানে যেতেই পারি না। উনি আমার কাছাকাছি এলেই আমার শ্বাস প্রশ্বাস বেড়ে যায়, হৃৎপিণ্ড লাফাতে শুরু করে। এইসব কিন্তু প্রেমে পড়ার লক্ষণ মিস প্রিয়। সেটা জানি না, তবে এগুলো আমার। আজকে দেখবেন উনি আপনাকে মেসেজ করবে। কথা কি হয়েছে আপনাদের? হ্যাঁ হয়েছে, ছাদে গিয়েছিলাম তখন সেও গিয়েছিল। তারা হয়তো আসতো না। এখন লুবনা লুবনাপুর বিয়ে এই সপ্তাহে, বাইরের কাউকে বলা হয়নি, ঘরোয়াভাবেই বিয়েটা হবে। বাহ, তাহলে তো ভালোই। আ- আপনি আমার সাথে আপনি করে বলছেন কেন? আপনি তুমি মিশিয়ে বলবো, সমস্যা নেই। আমার এখন যেতে হবে, আসছি, ভালো থাকবেন। প্রিয়তা নিজেও অনলাইন থেকে বের হয়ে এসে ফোনটা বালিশের পাশে রেখে দেয়। রাত 11টা বেজে যায়, অথচ প্রিয়তার চোখে এক বিন্দুও ঘুম নেই। এবার সে বিছানা থেকে উঠে গিয়ে চেয়ারে বসে, বাক্সবন্দি করা অনুভূতিগুলো বের করে। তার অনুভূতিগুলো পরম যত্নে ডায়েরিতে লিখে রেখেছে। ডায়েরির নতুন আরেকটা পৃষ্ঠা নিয়ে সে আবার নিজের অনুভূতিগুলো প্রকাশ করতে শুরু করে। প্রিয় প্রেমিক, আপনাকে আমি প্রেমিকও বলতে পারি না, কারণ আপনি তো বাস্তবে আমার প্রেমিক নন, কিন্তু কল্পনাতে আপনি আমার প্রেমিক। আপনি আমার অপেক্ষা, আপনি আমার ভালো থাকা, অতঃপর সবকিছু। আপনি আমার শুভ্রতায় শুভ্র ভালোবাসা। এই কথাগুলো আমি আপনাকে নিজের মুখে কখনোই হয়তো বলতে পারবো না, তাই লিখে রাখছি। আমার অগোচরে যদি কখনো আমার ডায়েরিটা পড়েই ফেলেন, তবুও রাগ করবেন না দয়া করে। আপনি আমার একান্ত ব্যক্তিগত ভালোবাসা, যার কাছে কিছু পাওয়ার আশা করি না। ছোটবেলার কথা মনে আছে আপনার? বড় আম্মু আমাকে বৌমা বলে ডাকতো, আর তখন খুব লজ্জা পেতাম। এখন বড় হয়ে ভাবি যদি সত্যি আপনার কেউ হতে পারতাম। জানি হয়তো আপনার সাথে আমার কোনো কিছু সম্ভব না, তবু আমি আপনাকেই ভালোবাসি। এই যে দেখুন, আপনি আমার পাশের রুমেই ঘুমোচ্ছেন, আশেপাশে থাকছেন, অথচ আমি আপনার সামনে যেতে সাহস পাই না। হঠাৎ ফোনে নোটিফিকেশনের শব্দ পেতেই ফোন হাতে নিয়ে দেখে ইয়াশের মেসেজ। এবার প্রিয়তার বুকে ধুকপুকানি শুরু হয়ে যায়। কাঁপা কাঁপা হাতে ইনবক্সে যায়। ঘুমাসনি এখনো? না, এত রাতে অনলাইনে কি? অনলাইনে ছিলাম না, ডাটা অন ছিল। কারো মেসেজের অপেক্ষা করছিলি নাকি? না তো। আচ্ছা শোন, তোর কাছে মাথা ব্যথার কোনো ওষুধ আছে? হ্যাঁ, কেন, আপনার কি লাগবে? মাথা ব্যথা করছে কি? হ্যাঁ, একটু নিয়ে বের হয়ে আসবি? আমি এখনই আসছি, 1 মিনিট। প্রিয়তার সাথে সাথে টেবিলে রাখা বক্স থেকে ওষুধ নিয়ে বের হয়, কিন্তু বাহিরে তো ইয়াশ ভাই নেই। রুমের দিকে তাকিয়ে দেখে দরজা খোলা আছে। রুমে যাওয়ার সাহস কিছুতেই পাচ্ছে না সে। ভাবছে উনি বাহিরে একটু আসলেই পারত। আবার ভাবছে হয়তো মাথা ব্যথা খুব বেড়েছে। ভয়ে ভয়ে এসে ইয়াশের রুমে ঢুকে দেখে ইয়াশ শুয়ে আছে। ভাইয়া? এনেছিস ওষুধ? হ্যাঁ ভাইয়া, এই যে ঔষধ, খেয়ে নিন, 10 মিনিটের মধ্যে ঠিক হয়ে যাবে। আচ্ছা দে। আর শোন, হুম। তোর জন্য যে উপহার এনেছিলাম ওটা ব্যাগে রাখা আছে, নিয়ে যা এখনই। আচ্ছা ঠিক আছে। প্রিয়তা টেবিলের ওপর রাখা ব্যাগ থেকে কাগজে মোড়ানো কিছু একটা পায়। বের করে ইয়াশের উদ্দেশ্যে বলে এটা। ইয়াশ মাথা ঝাঁকিয়ে হ্যাঁ বললে প্রিয় সেটা নিজের কাছে নেয়। রুম থেকে চলে যাবে এমন সময় ইয়াশ আবারও ডাক দেয়। প্রিয়তা দাঁড়িয়ে যায়। হ্যাঁ ভাইয়া। ওখানে দেখবি একটা শাড়ি আর একটা ড্রেস আছে। শাড়িটা লোবনার বিয়েতে পরবি, আর ড্রেসটা পরে কালকে বিকেলে আমার সাথে বের হবি। আমার বান্ধবী দেখা করতে আসবে, তাই ভাবলাম একা না গিয়ে কাউকে নিয়ে যাই। ফ্রি আছিস তো আগামীকাল, তাই না? হ্যাঁ, তা তো আছি। এই, তুই কি একটু ভালো করে কথা বলতে পারিস না? তোর কথার দৈর্ঘ্য এত কম কেন? রাগ হয়ে যাচ্ছে কিন্তু প্রিয়। না মানে আসলে আমি কি বলবো? কি বলবো মানে? তুই মন খুলে কথা বলতে পারিস না? এত ছোট ছোট কথা না বলে ভালোভাবে তো একটু বলতে পারিস, তাই না? কত মেয়েরা আমার সাথে কথা বলার জন্য কি না করে, আর তোকে কথা বলার জন্য বলতে হয়। সরি ভাইয়া। আবার সরি? এই যা তো, যা রুমে যা, অনেক রাত হয়ে গিয়েছে, ঘুমা এখন। আপনার সাথে যারা কথা বলতে চায় তাদের কাছে আপনি দূর আকাশের চাঁদ, কিন্তু আমার কাছে তো তা না। ছোটবেলা থেকে আপনাকে দেখেছি, এক বাড়িতে বড় হয়েছি। যদিও আপনি আমার সিনিয়র, তবু একই পরিবেশে তো বড় হয়ে ওঠা। আর তারা তো আপনাকে কখনো দেখেনি, মেশেনি, তাই ওরা ওরকম করে। এবার তো কথা খুব বলতে পারলেন। মুখ দিয়ে কোনো কথা তো বেরই হয় না, আবার যখন বের হয় তখন তেতো
আর জঘন্য কথা বের হয়। ভালো করে আমার সাথে কথা বললে বলবি, নয়তো কথাই বলতে আসবি না। এবার রুমে গিয়ে আমাকে উদ্ধার করুন। কথাটা বলেই প্রিয়তার দিকে তাকিয়ে দেখতে পায় প্রিয়তার চোখ টলমলো করছে। হয়তো এক্ষুনি কোনো বাধা না মেনে শ্রাবণের বাড়িধারা নেমে পড়বে। না, এখন মেয়েটাকে কাঁদানো ঠিক হবে না। আমি কি কিছু বলতেও পারবো না? তোর চোখে পানি কেন? ও কিছু না, এভাবে কথা বললে একটু পানি তো আসতেই পারে চোখে। আবার বুঝি খারাপ লাগে না? যাক, এবার হয়েছে। এইভাবেই বলার চেষ্টা করবি। এখন নিজের রুমে যা তাড়াতাড়ি। কেউ এত রাতে তোকে আমার রুমে দেখে নিলে অন্য কিছু ভাববে। কি ভাববে? বাহ, প্রশ্ন করার সাহসও হয়ে গেল। যা রুমে যা, মেসেজে বলছি। ঠিক আছে। প্রিয়তা রুম থেকে বের হয়ে নিজের রুমে চলে আসে। উপহারের ব্যাগ থেকে শাড়ি আর জামা বের করে দুইটা হাতে নিয়ে গালের সাথে লাগায় আর বলে, আপনার পছন্দ কখনো বাজে হতেই পারে না ইয়াশ ভাই। আপনি এত পছন্দের জিনিসের ভিড়ে আমাকে পছন্দ করে নিলেও তো পারেন। আর কত ছোট ছোট ট্রিট করবেন। আপনি আমাকে যতটা ছোট ভাবেন আমি ততটা ছোট না ইয়াশ ভাই। আপনাকে সর্বস্ব দিয়ে ভালোবাসতে যতটা বড় হওয়া প্রয়োজন ততটুকু বড় আমি অনেক আগেই হয়ে গিয়েছি। যদি আপনি এত শাসন না করে আমার ভালোবাসাটুকু বুঝতেন। ফোনের শব্দ হতেই সাথে সাথে হাতে নিয়ে দেখে ইয়াশ আবার মেসেজ করেছে। উচ্চ মাধ্যমিকও দিয়েছিস, এবার অনার্সে ভর্তি হবি। আর এটা জানিস না যে একটা প্রাপ্তবয়স্ক ছেলের রুমে একটা প্রাপ্তবয়স্ক মেয়েকে এত রাতে দেখলে কি ভাবতে পারে? ইয়াশের মেসেজটা দেখে এবার যেন প্রিয়তার আরেকটু ছোট হতে ইচ্ছে হচ্ছিল, কথা বেশি বলতে ইচ্ছে হচ্ছিল, ইয়াশ ভাইকে বুঝিয়ে দিতে ইচ্ছে করছিল যে সেও জানে, খুব ভালো করে বিষয়টি জানে। এবার যে একটু চঞ্চল হতেও মন চাইল প্রিয়তার। যদি তাকে বলে দেওয়া যেত, আমি সব বুঝি ইয়াশ ভাই, শুধু সাহসের অভাবে বুঝিয়ে দিতে পারি না আপনাকে। আমি তো আপনার বোন, আপনার মাথা ধরেছিল, শুধু ঔষধ দিতে গিয়েছিলাম। প্রয়োজন পড়লে আরো অনেক কিছু করতাম। প্রথমত, তুই আমার চাচাতো বোন, নিজের আপন বোন না। এত রাতে একা একটা ছেলের রুমে একা একটা মেয়েকে দেখলে কথা হতেই পারে। এটা হয়তো আমাদের শহরে খুব ছোট ব্যাপার, কিন্তু গ্রামে তো এগুলো বিশাল ব্যাপার। কিছু কিছু জিনিসের কলঙ্কেও ভালোবাসা থাকে ভাইয়া। তা থাকে। আচ্ছা ভাইয়া, এবার ঘুমাই। আল্লাহ হাফেজ। ঠিক আছে। না, এক্ষুনি তাকে বুঝিয়ে দেওয়া যাবে না, এটা ভেবে ফোনটা পাশে রেখে দেয় প্রিয়তা। ভালোবাসা অতি সহজে বুঝিয়ে দিতে নেই, সময়ের সাথে সাথে প্রেম গাঢ় হয়। প্রিয়তার অনেক সময় লাগবে এটা বুঝতে যে সে যেটাকে তার ভালোবাসা নামে চিনছে সেটা কি আসলেই তার ভালোবাসা নাকি মোহ। প্রিয়তার বয়স এখন বেশ পার করেছে, তবুও তার নিজেরই ভয় লাগে। সত্যি যদি এটা মোহ হয় তাহলে কি করবে সে? নিজের চেয়ে আর কাউকে যে বেশি ঠকানো হবে না, প্রিয়তা মনে মনে ভাবে। আপনি আমার প্রিয় প্রেমিক। আপনাকে আমি কোনোভাবেই মোহ বানাতে চাই না। আপনি আমার শৈশবের লজ্জা, শৈশবের ভালো লাগা, আর এখন আমার ব্যক্তিগত প্রেম, শুধু আমার। ইয়াশের কথা ভাবতে ভাবতে সে কোনো এক সময় ঘুমিয়ে যায়। ছোট্ট বাচ্চাদের মতো উপহারগুলো বুকে জড়িয়ে শুয়ে পড়ে প্রিয়তা। এদিকে ইয়াশ ভাবছে প্রিয়তার কথা। সে কি তার শাসন বা কথাবার্তায় কিছুই বোঝে না যে সে প্রিয়তাকে ঠিক কতটা পছন্দ করে? প্রিয়তা কি এতটাই অবুঝ, কিছুই বুঝতে পারে না? প্রতিদিন মাঝরাতে যখন প্রিয়তাকে অনলাইনে দেখা যায়, সে বারবার প্রিয়তার প্রোফাইল ঘুরে বেড়ায় আর একটা মেসেজের অপেক্ষা করে। কিন্তু না, বাড়িতে আসলে সে সামনেই আসতে চায় না। মেসেজে আর কি কথা বলবে? যতই তোকে ভালোবাসি না কেন, তোর মনের খবর না জেনে তোর কাছে আমার আমি নামক বইটির একটা পৃষ্ঠাও খুলবো না প্রিয়। ভালোবাসলেই সেটা প্রকাশ করতে হবে। যাকে ভালোবাসি তাকে জানিয়ে দিতে হবে আমার মাঝে এমন কোনো ব্যাপার নেই। এতদিন যেহেতু তোর জন্য অপেক্ষা করছি, তোর মনে কেউ আছে কিনা সেটা জেনেই তারপর আমার ভালোবাসার অবস্থানের কথা ভাববো। আমি জোর করে তোকে চাইবো না কখনো। ভালোবাসার মানুষকে জোর করে কাছে পেতে নেই, তাকে খোলা আকাশে উড়িয়ে দিতে হয়। ভালোবাসা আর ভালোবাসার মানুষের প্রতি টান থাকলে ঠিক সে আপন ঠিকানায় ফিরে আসবে। পরের দিন বিকেল 5টা। বড় আম্মু, দেখো তো আমাকে কেমন লাগছে এই ড্রেসে। কথাটি শুনে পেছনের দিকে ফিরে তাকালেন ইয়াশের মা। মেয়েটাকে যে আজকে অত্যাধিক রূপবতী লাগছে। সে জিজ্ঞেস করলো তাকে কেমন লাগছে। এক্ষেত্রে যেটা বলা যাবে বোধহয় সবগুলোই কম হয়ে যাবে। আমার ছেলের পছন্দ আছে,
সে নিজে পছন্দ করে তোর জন্য এই ড্রেসটা কিনেছিল। আর দেখ তোকে এই ড্রেসে কত সুন্দর মানিয়েছে, কত সুন্দর লাগছে। তোমার ছেলে পছন্দ করে কিনেছে জন্য আমার গায়ে মানিয়েছে। কেন, আমি কি দেখতে সুন্দর না? আমি সুন্দর না দেখতে হলে কি তোমার ছেলের কেনা ড্রেস আমার গায়ে মানাতো? ড্রেসটা সুন্দর, কিন্তু কথা হচ্ছে তুই সুন্দর না হলে কোনো কিছুই যতই সুন্দর হোক সেটা তোর গায়ে মানাবে না। আর আমার পিয়া মার তো রূপে গুণে কোনোই কিছুই অভাব নেই। হয়েছে, আর প্রশংসা করতে হবে না। আরে প্রিয় যে, কি সুন্দর লাগছে তোকে। কথাটা বলতে বলতে রুমে ঢুকে এলো আরশি। অসম্ভব সুন্দর লাগছে তোকে। কোথাও যাচ্ছিস নাকি? হ্যাঁ, ইয়াস তো ওই যে বাইরের দিকে যাচ্ছে। ওর নাকি কোন বান্ধবী আসবে দেখা করতে, তো একা না গিয়ে পিয়াকে নিয়ে যাচ্ছে। ও আচ্ছা, যা তাহলে। ভাইয়ের সাথে বের হয়ে বিরক্ত অনুভব করিস না। দেখবি রাস্তায় বের হলেই মেয়েরা ছেলেরা আমার ভাইয়াকে ঘিরে ধরবে। একটা সেলফি প্লিজ। সেটা ভাইয়া বুঝবে, আমি এসবের মধ্যে নেই। যেহেতু পরিচিতি পাওয়া শুরু করেছে, চারিদিকে ফ্যান ফলোয়ারও বাড়ছে, বের হলে ঘিরে তো ধরবেই। ভাইয়াকে ঘিরে ধরলে আমি পাশে গিয়ে চুপ করে দাঁড়িয়ে থাকবো। কি সুন্দর ডক্টরি পড়ছে, আবার নাকি ওনার এসব হাজিবাজি করতে হবে। সেটা তুই কি করবি? করিস এখন, যা দেখ ভাইয়ার হলো নাকি। আমি এখানেই থাকি, ভাইয়ার রেডি হওয়া হলে এখানে চলে আসবে, তখন বের হব। প্রিয় আপু, ইয়াস ভাইয়া বের হয়ে গেছে, তোকে যেতে বললো তাড়াতাড়ি। কখন বের হয়ে গেল রে? আমাকে ডাকলেই তো পারতো। ভাইয়া রুম থেকে বের হওয়ার সময় আমার সাথে দেখা, তুই আমাকে বলে দিল তোকে যেন তাড়াতাড়ি বের হতে বলি। আচ্ছা ঠিক আছে বড়াম্মু আর আরশি আপু, আমি গেলাম তাহলে। বুশরা একটু আমার সাথে আয় না প্লিজ। হ্যাঁ বল আপু। আমার না খুব ভয় লাগছে। তুই তো জানিস আমি ওনার সামনেই ঠিকমতো দাঁড়িয়ে থাকতে পারি না, যেতে পারি না। আর সেই আমি কিনা ইয়াশ ভাইয়ার সাথে বের হচ্ছি, আমার ভেতরে ভেতরে কি যে চলছে। কি চলছে? টর্নেডো? প্লিজ আপু, ওইসব যেন বের হয়ে না আসে। বের হয়ে আসলে আমরা কেউ টিকতে পারবো না। ধুর, মজা করিস না তো। আমার খুব ভয় লাগছে, দেখ আমার সারা শরীর ঠান্ডা হয়ে গিয়েছে। আচ্ছা তুই আমাকে বল, ইয়াস ভাই কি তোকে বকা দেয় নাকি মারে যে তুই তাকে এত ভয় পাস? আমরা বাসায় থাকি 4-5টা ভাই বোন, আমরা সবাই তার জন্য কত পাগল। আর তুই ভালোবাসিস ঠিক আছে, সেটা একটু করে প্রকাশ করতে হবে তাই না? ভালোবাসা প্রকাশ, তাও আবার ইয়াশ ভাইয়ার কাছে? আমি পারবো না রে। প্রকাশ না করলে তার অবস্থাটা বুঝবি কি করে? আমার তো মনে হয় সেও তোকে পছন্দ করে, কত যত্ন করে নিজে পছন্দ করে ড্রেস নিয়ে আসছে। সে সবার সাথেই ভালো ব্যবহার করে, মেশে। তোদেরও তো কত ভালোবাসে। কিছু হলেই শাসন করে। আর আমাকে করে না বলছিস? আরে এত কথা না, যা তো। যাবো, কিন্তু ভয় লাগছে। সাহস নিয়ে বের হ, আর কি হয় না হয় বাসায় এসে আমাকে সব বলবি। না বলে তোর মাকে বলে তোর বিয়ে দিয়ে দেবো। শুধু শুধু ব্ল্যাকমেল। যা, এসে বলবো। আমি এখন আসছি। প্রিয়তা বাড়ির বাহিরে এসে দেখে ইয়াশ ভাই তার জন্য গাড়ির সামনে দাঁড়িয়ে অপেক্ষা করছে। ইয়াশকে দেখা মাত্র যেন প্রিয়তার পার সামনে এগোচ্ছে না। এমনিতেও ইয়াশকে দেখলে প্রিয়তার হৃৎপিণ্ড বেহায়াপনা শুরু করে, তার উপর আবার ওনাকে কালো রঙের পোশাক পরতে বলেছে। প্রিয়তা এগোতে চেয়েও এগোতে পারছে না। জোরে জোরে শ্বাস প্রশ্বাস শুরু হয়ে গেছে, সাথে হৃৎপিণ্ডের দ্রুত ক্রিয়া। পুরো শরীরটাই যেন এক প্রকার ঝাঁকুনি বয়ে গেল, শরীরটাও কাঁপছে। এগোতে না পেরে মাথা নিচু করে ঠায় দাঁড়িয়ে রইল প্রিয়তা। ফিরে আসবেই। কি হলো, ওখানে দাঁড়িয়ে আছিস কেন? তাড়াতাড়ি আয়, গাড়িতে ওর দেরি হয়ে যাচ্ছে তো। প্রিয়তাকে দাঁড়িয়ে থাকা দেখে ইয়াশ কথাগুলো তাকে বলল, কিন্তু সে তো জানে না তাকে কালো পোশাকে দেখার পর প্রিয়তা কি কি অনুভব করছে। এমনিতেই সে তার সামনে ভয়ে আসতে পারে না, আর তার উপর আবার আজকে কালো রঙের পোশাক পরলে ছেলেদের তুলনামূলকভাবে একটু বেশিই ভালো লাগে। প্রিয় মানুষ এমন সুদর্শন হলে প্রতিটা মেয়েই চাইবে তার প্রিয় মানুষটি যেন অন্তত কালো পোশাক পরে বাহিরে না যায়। প্রিয়তা ইয়াশের কথা শুনে নিজেকে স্বাভাবিক করার চেষ্টা করলো। সামনের দিকে এগিয়ে গাড়িতে গিয়ে বসলো। ইয়াশও গাড়িতে গিয়ে বসে ড্রাইভ করা শুরু করলো।
আমাকে কেমন লাগছে রে? যার সাথে আমি আজকে দেখা করতে যাচ্ছি সে কি আমাকে পছন্দ করবে? মানে আপনি না বললেন আপনি আপনার বান্ধবীর সাথে দেখা করতে যাচ্ছেন? হ্যাঁ বান্ধবী, সে বাহিরের দেশে থাকতো, কয়েকদিন হলো দেশে ফিরেছে, আর আমি এখানে এসেছি শুনে এখানে এসেছে দেখা করতে। তাহলে পছন্দ করে না করার কথা আসছে কেন? যদি পছন্দ হয়ে যায় তাহলে সে আমাকে জানালে আমরা বিয়ে করে নেব। আমার তো বিয়ের বয়স হয়ে গেছে। ও আচ্ছা, আমি ভেবেছি আপনার সাথে যারা কাজ করে তাদের কাউকে হয়তো আপনার পছন্দ। যাই হোক, সুন্দর লাগছে, তার পছন্দ হয়ে যাবে। প্রিয়তার কথা শুনে ইয়াশ মিটিমিটি হাসতে থাকে। প্রিয়তা এই হাসির কারণ বুঝতে পারে না, হয়তো তাকে পছন্দ হবে এ কথা বলাই খুশি হয়ে হাসছেন। কিন্তু ইয়াশের এই কথাটি শুনে প্রিয়তার খুব খারাপ লাগছে। কেন যেন তার মনে হচ্ছে তার প্রিয় মানুষটিকে কেউ কেড়ে নিতে আসছে। হয়তো প্রিয়তার এই অনুভূতি তার শুধু নিজস্ব ভাবেই থেকে যাবে। অবশ্য কিছু কিছু অনুভূতি নিজস্ব থাকাই ভালো। কিছু কিছু অনুভূতি প্রকাশ পেলে যুদ্ধ বেঁধে যায়। মানুষের ভালো থাকাটাই মুখ্য বিষয়, হোক সেটা বাস্তবে বা কল্পনায়। তবে কল্পনায় সুখী হতে চাইলে বাস্তবতার চোখটা বন্ধ করে রাখতে হবে। তাই প্রিয়তা আর কোনো কথাই বলে না, চুপচাপ বসে থাকে সে। কিছুক্ষণ পর, ভাইয়া, আমার শরীরটা ভালো লাগছে না। কেন? কেমন লাগছে? ভালো লাগছে না। আমরা তো বেশি দূরে চলে আসিনি। আপনি বরং আমাকে একটা গাড়িতে তুলে দিন, আমি বাসায় চলে যাই। আপনি দেখা করে বাসায় ফিরবেন। কিচ্ছু খারাপ লাগছে না, চুপচাপ বসে থাক। বেশি দেরি করব না, আধা ঘন্টার মধ্যে বাসায় ফিরবো। হুম। রেস্টুরেন্টে বসার প্রায় 10 মিনিট পর শাড়ি পরা সুন্দর একটা মেয়ে তাদের দিকে এগিয়ে এলো। প্রিয়তা প্রথমেই বুঝতে পেরেছে এটাই হয়তো ইয়াশের বান্ধবী। প্রথমে ইয়াশ আর প্রিয়তা দুজন টেবিলের দুপাশে সোফায় দুজন বসেছিল। মেয়েটা এসে তাদের সামনে এসে দাঁড়িয়ে গেল। ইয়াশ, আরে লাবণ্য যে, কেমন আছিস? আমি তো ভালোই আছি। এটা কে? আমার কাজিন এটা। আমি তো এখানকার কিছু তেমন আর চিনি না, তাই ওকে নিয়ে এসেছি। ও আচ্ছা, আমরা কথা বলবো, সে বিরক্ত হবে তো? তা ঠিক বলেছিস। আচ্ছা শোন প্রিয়তা, তুই মাঝখানের ওই টেবিলটায় গিয়ে বস, আমি কিছু অর্ডার দিয়ে দিচ্ছি। প্রিয়তা উঠে অন্য টেবিলে চলে যায়। আজকে ইয়াশের কথায় কেমন যেন অপমানিত হলো প্রিয়তা। সে থাকলে যদি কথা বলা এতই সমস্যা, তাহলে এখানে নিয়ে আসতে গিয়েছিল কেন? আর এমন কি কথা যে তার সামনে বলা যাবে না? প্রিয়তা বসে বসে ফোন ঘাঁটতে থাকে। অনলাইনে গিয়ে দেখে প্রান্ত অ্যাক্টিভ, সাথে সাথে মেসেজ দেয় প্রিয়তা। কেমন আছেন? আলহামদুলিল্লাহ, তুমি কেমন আছো? ভালো না। কেন, কিছু হয়েছে? ইয়াশ ভাই তার বান্ধবীর সাথে দেখা করতে এসছে, সাথে আমাকেও নিয়ে এসছে। ভালোই তো, একা তো আর আসেনি। মেয়েটা অনেক সুন্দর। কোনো মেয়ের মুখে অন্য মেয়ের প্রশংসা, বাহ! আমাকে অন্য টেবিলে এসে বসতে বলেছে, তাদের কথাবার্তায় ব্যাঘাত ঘটবে তাই। কি বলো? আমার একদম ভালো লাগছে না। আচ্ছা দেখো কি হয়, আগেই তো চিন্তা করো না। কিন্তু চিন্তা তো হচ্ছে। না, এত চিন্তা করতে হবে না। আচ্ছা শোনো, আমার আর অনলাইনে তেমন আসা হবে না, আবার একেবারে নাও আসতে পারি। কেন? সামনেই বিয়ে করছি, আমার উনি আবার এসব পছন্দও করে না। সে ঠিক আছে, কিন্তু বিয়ে করছেন এটা আগে বলেননি কেন? আগে তেমন বলার কিছু ছিল না প্রিয়। আচ্ছা ঠিক আছে, বিবাহিত জীবনে সুখী হন। আচ্ছা আমি আসছি তাহলে। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ। কি রে, এটাই সেই মেয়ে? হ্যাঁ এটাই। দেখতে কিন্তু দারুণ। আমি এত সুন্দর মেয়ে খুব কমই দেখেছি। পছন্দ আছে বল। পছন্দ ভালো হবে না, আমার বন্ধু বলে কথা। তবে ওর ব্যাপারটা আমি ঠিক বুঝি না জানিস। কেন কেন? সে আমার সামনে আসতে চায় না। আমি বাসায় আসার পর সে আমার সামনেই আসেনি। রাতে ছাদে গিয়ে দেখি মেয়ে একা দাঁড়িয়ে আছে, তখন একটু কথা হলো। সে যদি তোকে পছন্দ করে তাহলে এটা স্বাভাবিক। কেননা কেউ যদি কারো প্রেমে পড়ে তাহলে তার সামনে যেতে কথা বলতে ভয় পায়, লজ্জা পায়, সংকোচ বোধ করে। এটা ছেলেমেয়ের উভয়ের ক্ষেত্রেই হয়। তোর হয় না? সেটার বলতে, পিচ্চিকে দেখলে এমনিতেই গা কাঁপতে থাকে, হার্টবিট বেড়ে যায়, মনে হয় কেউ কাছে থাকলে নিশ্চিত বিটের শব্দ শুনতে পারতো। কিভাবে যে নিজেকে আয়ত্তে রাখি তোকে কি বলবো। তোর তো এই কথা শুনে যাচ্ছে সেই 5 বছর আগের থেকে। সে আগে ছোট ছিল, এখন তো নেই। তুই কিন্তু চাইলেই কথা বলে দেখতে পারিস। তুই পাগল হয়ে গেলি নাকি? একবার ভাব ওর দিক থেকে যদি এমন না হয় তাহলে সম্পর্কটা কেমন হবে। সব আমার মায়ের দোষ। কেন আন্টি, আবার কি করেছে? ছোটবেলা থেকে তাকে বৌমা বৌমা করেছে,
এখন আর আমি কাউকেই ভাবতে পারি না তার জায়গায়। হাসিস না তো, কি করব সেটা বল। আচ্ছা আচ্ছা, তাকে দেখলে আমার শূন্য মনে প্রেম মাথাচাড়া দিয়ে ওঠে। এটা তাকে আমি কি করে বোঝাই? চল প্রেম করি। কি বলিস? আমার সে আছে? আরে ধুর, আমি কি তোকে সত্যি সত্যি প্রেম করতে বলেছি নাকি? দেখ না আমাদের অভিনয় দেখে সে কেমন রিয়্যাক্ট করে। এখানেও আমার অভিনয় চালিয়ে যেতে হবে? চল, সমস্যা নেই। প্রিয়তা বারবার শুধু ইয়াশ আর লাবণীর দিকে আর চোখে দেখছে আর রাগে ফুঁসছে। ইচ্ছেটা করছে এক্ষুনি উঠে ইয়াশের হাত ধরে টেনে নিয়ে বাহিরে চলে যেতে, কিন্তু সেটা পারবে না। হঠাৎ করে দুজনের হাত ধরা দেখে বুকে চিনচিন ব্যথা অনুভব হয় প্রিয়তার। এক মুহূর্তের মধ্যে চোখে পানি চলে আসে। এটাই কি তবে হওয়ার ছিল? হাত ধরে একে অপরের সাথে হেসে হেসে কথা বলা, মাঝে মাঝে খাইয়ে দেওয়া, এত কিছু প্রিয়তা আর নিতে পারছিল না। সে সাথে সাথে উঠে বাহিরে চলে যায়। দেখ, মেয়েটা আর দেখতে না পেরে বের হয়ে চলেই গেল। মেয়েরা কখনো নিজের পছন্দের মানুষকে অন্য কারোর সাথে ভাগ করে নিতে পারে না। আমি নিশ্চিত সে তোকে ভালোবাসে। তোর কথা যেন সত্যি হয়, কারণ বেস্ট ফ্রেন্ড আর কাজিনের মধ্যে দুজনই দুজনকে পছন্দ না করলে সম্পর্কটা নষ্ট হয়ে যায়। চিন্তা করিস না, তোরা দুজন এক হতে পারবি। বিয়েতে দাওয়াত দিস, তখন আবার তোর বউ আমাকে মারতে আসবে না তো? কি যে বলিস না। সত্যিই তো বলছি। আমি প্রিয়কে খুব ভালোবাসি রে। সেটা আমি জানি ইয়াশ। গত 5 বছর ধরে আমি তাকে অনুভব করি। শোন, একটু একটু করে তাকে তোর এই অনুভূতির কথা জানাতে থাক। দেখ তো সে কেমন ভাবে নেয়। দেখি। চল এবার বের হই, অনেকক্ষণ ধরেই তো বাহিরে আছে মেয়েটা। ঠিক আছে, চল আজকের মতো উঠি। লাবণ্য বিদায় নিয়ে চলে গেলে ইয়াশ খেয়াল করে বাইরে কোথাও প্রিয়তা নেই। সে তাড়াহুড়ো করে গাড়ির কাছে আসে, না এখানেও নেই। আশেপাশে কোথাও নেই দেখে ফোন বের করে প্রিয়তাকে কল দেয় ইয়াশ, কিন্তু তার ফোনও বন্ধ বলছে। ইয়াশ এবার চিন্তায় পড়ে যায়, কোথায় গেল মেয়েটা একা একা? তার কিছু হলে যে ইয়াশ নিজেকে ঠিক রাখতে পারবে না। ইয়াশ গাড়ি নিয়ে বেরিয়ে পড়ে প্রিয়তাকে খুঁজতে। আশেপাশে প্রিয়তাকে না পেয়ে বাসায় ফিরে আসে ইয়াশ। মাথায় যেন চিন্তার সাথে একরাশ অভিমান আর রাগ ভর করেছে তার। দ্রুত হেঁটে প্রিয়তার মায়ের কাছে চলে যায় সে। ছোট মা। হ্যাঁ ইয়েস বল। তোমার মেয়ে কোথায়? আমি আমার বান্ধবীর সাথে কথা বলছিলাম, এর মাঝে সে উধাও হয়ে গেল। তুই চিন্তা করিস না, আমাকে কল দিয়েছিল, ওর বান্ধবীর বাসায় আছে। কি? আমাকে না জানিয়ে বের হয়ে কেন গেল সে? তুই নাকি ব্যস্ত ছিলি, তাই ও বের হয়ে গিয়েছে তোকে না বলে। তুই খুঁজতে পারিস জন্য আমাকে কল দিয়ে বলেছে। কখন আসবে? কালকে বিকেলে আসবে বললো। ও আচ্ছা। চিন্তা করিস না, ফ্রেশ হয়ে নে। ঠিক আছে। ইয়াশ রুম থেকে রেগে বের হয়ে যায়, কিন্তু তা প্রকাশ করে না সে। ওই মেয়ে বাসা আসুক কালকে, এরকম ব্যবহার করার মজা আমি ওকে বুঝিয়ে দেব। সাহস কত বড়, আমার সাথে বের হয়ে আমাকে না জানিয়ে বান্ধবীর বাসায় চলে গেল। আচ্ছা বলবি তো কি হয়েছে তোর? তখন থেকে এসে বারান্দায় মন খারাপ করে বসে আছিস। তুই কি চাচ্ছিস আমি চলে যাই? তা চাইবো কেন? তুই এভাবে মন খারাপ করে বসে আছিস তাই জিজ্ঞেস করছি। এ কি কান্না কেন করছিস প্রিয়? কি হয়েছে তোর বলতো? বাসায় কিছু হয়েছে নাকি আঙ্কেল তোকে শহরে ভর্তি করাবে না বলে মন খারাপ? ইয়াশ ভাইয়া। ইয়াশ ভাইয়া? কি হয়েছে তার বলতো? চুপ করে থাকবি না একদম। প্রিয় বল কিছু। প্রিয়তা প্রথম থেকে সবকিছু বলতে শুরু করে। তার ভালো লাগা তৈরি হওয়া থেকে শুরু করে প্রেমে পড়া, আজকে ঘটে যাওয়া ঘটনা সব বলে দেয় তামান্নাকে। প্রিয়তার অবস্থা দেখে তামান্নার এবার আসলেই খারাপ লাগছে। ইয়াশ ভাইয়া তার কাজের জন্য হয়তো কথাগুলো তাকে জানায়নি, তবে তার যতটুকু মনে পড়ে ইয়াশ ভাইয়াকে নিয়ে কেউ পছন্দের কথা বললেই প্রিয়তা রেগে যেত। আচ্ছা কান্না থামা, এত কান্না করে কি কিছু হবে বল? উনি যেহেতু কাউকে সত্যিই পছন্দ করেন, তাহলে তোর আর ওনাকে নিয়ে ভাবা উচিত নয়। উনি আমার, একান্তই আমার। দেখ প্রিয়, পাগলামি করিস না। তুই নিজেকে সরিয়ে নে এসব থেকে। তুই যদি এটা নিয়ে তার সাথে কথা বলতে যাস, তাহলে তোদের বাড়ির সম্পর্কটা নষ্ট হয়ে যাবে। বাহিরের কেউ হলে ভেবে দেখতে বলতাম। সব খারাপ কেন আমার সাথে হয় বলতো? আমাকেই কেন সবকিছু হারাতে হয়? আমাকেই কেন নিজেকে ভালোবাসার মানুষের থেকে সরিয়ে নিতে হয়? আমার পছন্দের জিনিসগুলো, পছন্দের মানুষগুলোর উপরেই কেন অন্য কেউ নজর দেয়?
আমি ওনাকে খুব ভালোবাসি, বিশ্বাস কর তামান্না। খুব বেশি ভালো না বাসলে কেউ কারোর জন্য কান্না করে না প্রিয়, কিন্তু এখানে কিছুই করার নেই। তুই শুধু ওনাকে ইগনোর করে যাবি, মন শক্ত রাখতে হবে, বুঝেছিস? আমি এমনিতেও ওনার সামনে যাই না, এখন তো আরো যেতে পারবো না। মানুষটা অন্য কারোর হয়ে গিয়েছে তামান্না। ওনাকে দেখলে, ওনার কণ্ঠ শুনলেই তো আমার হৃদয় ভেঙে টুকরো টুকরো হয়ে যাবে। আগে তো অন্য কারণে ওনার সামনে যেতাম না, কিন্তু এখন তো। প্রিয়, এরকম কিছু করলে কিন্তু আমার ভালো লাগবে না। দেখ, এবার কিন্তু আমারও খারাপ লাগছে। মানুষটা কেন আমাকে একটু ভালোবাসলো না বলতে পারিস? কি এমন হতো আমাকে একটু ভালোবাসলে? ওনার তো কোনো ক্ষতি হতো না। কথাগুলো বলেই আবার কান্না শুরু করে দেয় প্রিয়তা। তাকে বুকে জড়িয়ে নেয় তামান্না। মেয়েটার কষ্ট যে আর সে দেখতে পারছে না। পরদিন সন্ধেবেলা বাড়িতে ঢুকে মায়ের সাথে দেখা করেই নিজের রুমে চলে যায় প্রিয়তা। রুমে ঢুকে দরজা বন্ধ করে দেয় সে। গোসলটা করে রুমে এসে বিছানায় এসে চুল শুকিয়ে নেয়। হঠাৎ ইয়াসের দেওয়া শাড়ির কথা মনে হলে আলমারি থেকে শাড়িটা বের করে নেয়। কিছু একটা মনে পড়লে আবার চোখ দিয়ে 2 ফোঁটা পানি গড়িয়ে পড়ে। টেবিল থেকে ডায়েরি আর ইয়াসের ছবি নিয়ে বিছানায় রেখে দেয়। এগুলো যে এখন তাকে বড্ড পীড়া দিচ্ছে। রাতে খাওয়ার সময় হলে প্রিয়তার মা তাকে ডেকে নিয়ে যায় সবার সাথে বসে খাওয়ার জন্য। প্রিয়তা জিনিসগুলো লুকিয়ে রেখে খেতে চলে যায়। বাসার সবার সাথে খেতে বসেও তার মন খারাপ। এই প্রিয় শোন, তুই, আমি, আরশি আর বুশরা 4 জন মিলে কিছু কেনাকাটা করতে যাব, ঠিক আছে? তোমরা 3 জন যেও, আমার যেতে ইচ্ছে করছে না আপু। যেতেই হবে, খারাপ লাগুক বা ভালো লাগুক। শরীরটা ভালো নেই আপু। আমার বিয়ে কি প্রতিদিন হবে নাকি? তবুও এইরকম করছিস। আচ্ছা ঠিক আছে, যাব। প্রিয়তার পাশে চেয়ার খালি থাকায় ইয়াস এসে চেয়ার টেনে বসে সেখানে। প্রিয়তা তখনই উঠে যাবে, কিন্তু এটা ভেবে যায় না যে সবাই কিছু সন্দেহ করতে পারে। আর হয়তো দেখা গেল সে উঠে যাওয়ার কারণে ইয়াস ভাই আর খাবেই না। দুজন এত কাছাকাছি বসে অথচ কেউ কারোর সাথে একটা কথাও বলেনি। এদিকে প্রিয়তার আগের মতোই অবস্থা, আবার সাথে পাহাড় সমান অভিমান আর অভিযোগ। এত কাছাকাছি থেকেও যে মনের দূরত্ব বহু ক্রোশ বেড়ে গিয়েছে। এ দূরত্ব কবে ঘুচবে, আদৌ ঘুচবে কিনা কে জানে। কিছুক্ষণ পর আর এভাবে থাকতে না পেরে উঠে চলে যায় প্রিয়তা। এরপর পিছনে কি হলো সেটা তাকিয়ে দেখার সাহস করেনি সে। রাত 10টার দিকে সবাই যখন নিজেদের রুমে চলে যায়, তখন সে চুপি চুপি রান্নাঘর থেকে লাইটার নিয়ে ডায়েরি আর শাড়ি পুড়িয়ে ফেলতে ছাদে চলে যায়। কোনো কিছু আর অবশিষ্ট রাখতে চায় না সে। ডায়েরির পৃষ্ঠা ছিঁড়তে যাবে, অমনি কেউ এসে সেটা প্রিয়তার হাত থেকে কেড়ে নেয়। প্রিয়তা ভয় পেয়ে যায়, তাকিয়ে দেখে ইয়াস দাঁড়িয়ে আছে। আপনি? তুই আজকেও এত রাতে এখানে কি করছিস? গতকাল তুই আমাকে না বলে বের হয়ে গিয়েছিলি কেন? আপনারা ব্যস্ত ছিলেন জন্য আর বিরক্ত করিনি। ফোন বন্ধ রেখেছিলি কেন? চার্জ ছিল না। সব প্রশ্নের উত্তর সাজিয়ে রেখেছিস তাই না? তোর একবারও মনে হয়নি যে আমাকে অন্তত একবার বলে যাওয়া উচিত? আপনারা তথাকথিত রোম্যান্সে ব্যস্ত ছিলেন, দেখতে পারছিলাম না আমি। বোনকে নিয়ে যে অন্য একটা মেয়ের সাথে তার হাত ধরে অশ্লীলতা না বাড়ালে কি হতো? কি হতো এত বেহায়াপনা না করলে? কথাটা বলা মাত্র ঠাস করে একটা চর বসে যায় প্রিয়তার গালে। প্রিয়তা গালে হাত দিয়ে ইয়াসের দিকে তাকিয়ে থাকে। একেই তো পাহাড় সমান অভিমান, তার উপর এরকম করে বসে ইয়াস। এটা যেন মেনে নিতে খুব কষ্টই হচ্ছিল প্রিয়তার। কাটা শরীরে লবণ ছিটিয়ে দেওয়ার মতো হয়ে যায় ব্যাপারটা। প্রিয়তা আর একটা কথাও না বলে ইয়াসের হাত থেকে ডায়েরিটা ছিনিয়ে নিয়ে আর চেয়ার থেকে শাড়িটা নিয়ে চোখ মুছতে মুছতে চলে যায় নিজের রুমে। ইয়াস পরিস্থিতি বুঝে ওঠার আগেই এত কিছু হয়ে গেলে ঠায় দাঁড়িয়ে থাকে। সে আসলে প্রিয়তার সাথে এমন করতে চায়নি, কিন্তু হয়ে গেছে। প্রিয়তার মুখে যে তখন লাগাম ছিল না। সারা রাত প্রিয়তার কথা ভেবে ইয়াস ঘুমোতে পারে না। মেয়েটা এমন কেন করে? যে কারণে রেস্টুরেন্টে যাওয়া সেটা না হয়ে উল্টো ব্যাপার হয়ে গেল। প্রিয়তা এমনভাবে কথা বলল যে সে রেস্টুরেন্টের ব্যাপারটা নিতে পারেনি। এটা তো হওয়ারই ছিল, কিন্তু সেটা কি কারণে? ইয়াস তার সামনে হাত ধরেছে জন্য, নাকি অন্য কোনো কারণ? বিয়ের আগের দিন জন্য বাড়িতে যেন আনন্দ খুশি বেড়ে গিয়েছে। কত হইচই করছে সবাই। বড়রা কাজে ব্যস্ত আর ছোটরা আনন্দ করতে। সব বোনেরা অর্থাৎ আরশি, প্রিয়তা, বুশরা সবাই ঠিক করেছে আজকে সবাই শাড়ি পরে লুবনাকে হলুদ আর মেহেদি পরাবে। কেউ লাল, কেউ নীল পরবে বলে ঠিক করে।
কিন্তু প্রিয়তার তো সব সময় নজর আটকে থাকে তার মায়ের গত বছরে কেনা সাদা শাড়িটাই। কোথায় বসে সবাই মেহেদি পরাবে জায়গাটা ঠিক করে সবাই তৈরি হতে চলে যায়, কারণ লুবনাকে রেডি করাও শেষ। রাতে সবাই মেহেদি পরা শেষে বসে আছে। সারাক্ষণ বাহিরে থেকে থেকে বাসায় এসে প্রিয়তাকে এই অবস্থায় দেখবে এটা ভাবতেই পারেনি ইয়াশ। সাদা রঙেও যে কম রূপবতী লাগছে না প্রিয়তাকে। এবার যে তার সাথে কথা বলতে ভীষণ ইচ্ছে করছে ইয়াশের। ইচ্ছে করছে আজকে সব জানিয়ে দিতে। তাকে শাড়িতে দেখে যে প্রণয়ের ঝড় উঠে গিয়েছে ইয়াশের মনে। কাছে পেতে ইচ্ছে করছে, দুদণ্ড চেয়ে দেখতে ইচ্ছে করছে। গল্প করার মাঝে মাঝে হাসিটা যে তার বুকে আঘাত করছে। তার হাসি আর পরনের শাড়ি যে ইয়াশের প্রেমিক সত্তা জাগিয়ে তুলছে। আবার তখনই বাড়ির বড় ছেলের সত্তা জেগে উঠে ধমক দিয়ে বলছে, না ইয়াশ, ও তো চাস্তো বোন, তোর এত বেহায়া হওয়া সাজে না। পরক্ষণেই আবার প্রেমিক সত্তা জেগে উঠছে, বারবার বলছে এর আগে অনেক এরকম সম্পর্ক হয়েছে আর বিয়েতেও রূপ নিয়েছে। না, প্রিয়তাকে ব্যক্তিগতভাবে একটু না দেখলে আর শান্তি লাগবে না। কি রে, এখানে দাঁড়িয়ে আছিস কেন? এমনি মা, মাথাটা ব্যথা করছে। কি বলিস? লুবনার কালকে বিয়ে আর এখন তোর মাথা ব্যথা? বাড়িতে সবাই কই আনন্দ করছে আর তুই মাত্র বাসায় ফিরছিস? হ্যাঁ মা, একটু বাহিরে ছিলাম। বাড়িতে তো সব মেয়েদের অনুষ্ঠান, আমি কি করব এখানে থেকে? আমি রুমে যাচ্ছি, থাকো। মাথাটা খুব ধরেছে। আমি কি পিতাকে পাঠিয়ে দেব মাথা টিপে দেবে? না মা, সে আনন্দ করছে, থাকুক এখানে। পিচি মেয়ে দেখো সবার সাথে কত মজা করছে। বিশ্রাম কর। ঠিক আছে মা। ইয়াশের এবার সত্যি প্রচন্ড মাথা ব্যথা করছে। বিছানায় শুয়ে গড়াগড়ি করছে মাথা ব্যথার জন্য। তাকাতেও কষ্ট হচ্ছে, চোখ লাল বর্ণ ধারণ করেছে। হঠাৎ দরজায় শব্দ শুনে তাকিয়ে দেখে প্রিয়তা। অবশেষে হুড়পড়ি তার দরজায়। ইয়াশা তাকিয়ে থাকতে না পেরে চোখ বন্ধ করে নেয়। সেদিনের অভিমান যেন আবারও মাথাচাড়া দিয়ে ওঠে। প্রিয়তা নক করার পর কোনো অনুমতি না পেয়ে প্রশ্ন ছুড়ে মারল ইয়াশকে, ভাইয়া আমি কি চলে যাব? কোনো উত্তর না পেয়ে সে আবার কথাটি বলল, কিন্তু এবারেও কোনো উত্তর না পেয়ে তার কেমন যেন লাগলো। সত্যি সত্যি বেশি অসুস্থ হয়ে গেল না তো? প্রিয়তা দৌড়ে ভেতরে চলে গেল। খাটে বসে ইয়াশের মাথায় হাত রাখতে ইয়াশ চোখ খুলে তাকায়। কি ভয়ঙ্কর লাগছে চোখ দুটো, দেখতেও ভীষণ অসুস্থ লাগছে। খুব খারাপ লাগছে আপনার ভাইয়া? না, তুই আসতে গেলি কেন? যা এখান থেকে। যাওয়ার জন্য আসিনি। মানুষজন তো ভালোবাসতে জানে না, শুধু জানে চর মেরে কাঁদাতে। মানুষ ভুলেই যায় আমি এখন আর ছোট নেই, প্রাপ্ত বয়স্ক আমি। তুই কি আমাকে এখনো জ্ঞান দিতে এসেছিস? যা, তুই রুম থেকে যা। শরীর খারাপের সাথে মন মেজাজও খারাপ আছে আজ। সব সময় জ্ঞানী বা কেন মনে করেন বলেন তো? কি মনে করব? শোন, ছোট ছোটর মতো থাকবি, একদম বড় বড় কথা বলবি না, বলে দিলাম। ঔষধটা খেয়ে নিন, ওঠেন। রেখে যা, আমি খেয়ে নেব। না, আপনি এখনই খেয়ে নিন, তাহলে ভালো লাগবে। খেয়ে নেব পরে। তুই যা, বাহিরে সবাই আনন্দ করছে, তুই এখানে থাকিস না। চলে যাচ্ছি, আগে ঔষধটা খেয়ে নিন প্লিজ। আপনার চোখ মুখ দেখে বোঝা যাচ্ছে অনেক খারাপ লাগছে আপনার। তোর চোখে পানি কেন? কাজল দিয়েছি, চোখ ব্যথা করছে তার জন্য। ও আচ্ছা, যা এবার বাইরে গিয়ে আনন্দ কর। শুধু শুধু এখানে থাকতে হবে না। থাকি না একটু। থাকবি কেন? এমনি ইচ্ছে করছে না যেতে, একটু পরে যাই প্লিজ। আর আপনারও তো খুব খারাপ লাগছে। আমি তোকে যেতে বলেছি প্রিয়তা। প্লিজ ভাইয়া। ঠিক হয়ে যাবে, ওষুধ তো খেয়ে নিয়েছি। তবু আমি পরে যাব বাইরে, আমি আপনার কথা শুনছি না। এবার কি উঠে তোকে রুম থেকে বের করে দিতে হবে আমার? দেখ, বিয়ের আগের দিন অশান্তি করিস না, বের হয়ে যা। সবাই বাহিরের উঠোনে আছে, বাড়িতে একটা মানুষ নেই, কেউ দেখলে খারাপ ভাববে। এত ভয় পান কেন আপনি? ভয় পাই মানে? তোর সম্মানের ভয় না থাকলেও আমার আছে, আর সেটা খুব বেশি পরিমাণে। আপনাদের তো হয়তো আর তাড়াতাড়ি শহরে যাওয়া হবে না, আর যাওয়া হলেও আবার তাড়াতাড়ি ফিরে আসতে হবে। কেন? আরেকটা বিয়েতে আপনাদের যোগ দিতে হবে না। আরেকটা বিয়ে মানে? কিছু না, আমি আসছি। কাউকে সম্মান নষ্টের বিপদে ফেলতে চাই না। আমার না হয় সম্মানের ভয় নেই, সম্মান নষ্ট করতে পারি। আপনি তো তা পারেন না, তাই না? বড় সম্মানের মানুষ আপনি। কথা শেষ না করতেই সেদিনের মতো আরেকটা থাপ্পড় পড়ে যায় প্রিয়তার গালে। প্রিয়তা আজকে কোনোভাবেই এটা আশা করেনি। টলমলো চোখে গালে হাত দিয়ে বসে থাকে প্রিয়তা। ফোঁটায় ফোঁটায় চোখের পানি গাল বেয়ে পড়তে থাকে তার। ভালোবাসায় এত কষ্ট কেন? কেনই বা এত অভিমান নামক দূরত্ব?
একটু ভালো থাকার আহাজারি কেন প্রিয় মানুষটি বুঝতে পারে না। প্রিয়তা চুপ করে ইয়াসের দিকে তাকিয়ে আছে। ইয়াসও কিছুই বলতে পারছে না। কেন এত লাগাম ছাড়া কথা বলে সে? ইয়াস তো তার সম্মানের কথা ভেবেই তাকে চলে যেতে বলেছে, কারণ কলঙ্ক লাগলে নারীর শরীরেই লাগে, পুরুষের না। আজকের পর থেকে আর কখনো আমি আপনার সামনে আসবো না। আপনি বলেন না যে আমি আপনার থেকে দূরে দূরে কেন থাকি, এই কারণগুলোর জন্যই। আমি আপনার কাছে আসলেই এমন কিছু বলে ফেলি যেটা আপনার পছন্দ হয় না। এই যে আপনি আজ প্রায় 1 সপ্তাহ খানিক এসেছেন, সব মিলিয়ে কি আমাদের 2 ঘন্টাও সময় নেওয়া হয়েছে? অথচ দেখুন কত কিছু হয়ে যায়। তুই কথা বলার সময় একটাবার চিন্তা করে দেখিস না যে তুই কি বলছিস? আমি তো কথা বলতে চাইনি, কথা বলি না, কম বলি, প্রয়োজন ছাড়া কেন কথা বলি না, এখানেও আপনার সমস্যা। আসলে আমি মানুষটাই আপনার জন্য সমস্যা। তোর কথা কম বলাই ভালো, বেশি বললেই তুই লাগামহীন হয়ে যাস। আর কত অপমান করবেন? আমারও যে একটা সম্মান আছে, এটা ভুলে যান কেন আপনি বারবার? আপনার এই অপমান আমি নিতে পারি না, এজন্যই কথাগুলো বলি। আশেপাশে আসা তো বাদ দিয়েছিসই, চোখের সামনেও যেন না দেখি আর তোকে। পরের বার এসে আর দেখতে হবে না, তখন অন্য কারোর থেকে শুনতে হবে কথা। মেয়ে তো, মেয়ে মানুষের শখ, মন্তব্য, ইচ্ছে, ভালোবাসা কোনোটাই থাকতে নেই। কি বলতে চাইছিস তুই? পরবর্তীতে এসে আমার বিদায়ে অংশ নিয়েন। আপনাকে ছাড়া কিভাবে সম্ভব হবে বলেন? আমি আপনার শত্রু হয়ে গিয়েছি এখন। শত্রুকে বিদায় তো করতেই হবে, চলে আসবেন। আর সত্যি আপনার যেহেতু এত সমস্যা, এই প্রিয়তা আর কখনো আসবে না আপনার আশেপাশে। কথাগুলো বলেই প্রিয়তা বের হয়ে চলে গেল। শেষ কথাগুলো যেন ইয়াসের মাথার উপর দিয়ে গেল। বিদায় দিতে আসবো মানে? বিয়ে মানে ওর কি বিয়ের কথা চলছে নাকি? এটা কিভাবে হতে পারে? না, এটা কিছুতেই হতে পারে না। প্রিয়তা অন্য কারো? কিছুতেই হতে পারে না। ইয়াস ঠিক করলো আর দূরে নয়, সবচেয়ে কাছে তার প্রিয়তাকেই চাই। প্রিয়তাকে সব জানাবে সে। ভোরবেলা ঘুম ভেঙে যায় ইয়াসের। কিছুতেই ঘুম না আসায় বিছানা ছেড়ে রুমের বাহিরে এসে দাঁড়ায়। রুমের দরজার দিকে তাকাতেই খেয়াল করে দরজা বাহির থেকে আটকানো, মানে প্রিয়তা রুমে নেই। এত সকালে কোথায় গেল সে? বাহিরের দরজার দিকে খেয়াল করতেই দেখে দরজাও বন্ধ, তার মানে বাড়ির ভেতরেই আছে। এখানে ওখানে খুঁজে না পেয়ে ছাদে উঠে যায় ইয়াস। ছাদে গিয়ে দেখতে পায় প্রিয়তা একপাশে দাঁড়িয়ে আছে। ইয়াসও এগিয়ে যায় সেদিকে। পেছনে কারো পায়ের শব্দ পেয়ে পেছনে ঘুরে তাকায় প্রিয়তা। প্রিয়তার ঘুরে তাকানো দেখে ইয়াস থেমে যায়। এখানে কি করছিস তুই? প্রিয়তা কোনো উত্তর না দিয়ে চলে যেতে লাগলে ইয়াস তার হাত ধরে আটকে ফেলে। ইয়াসের এমন স্পর্শ পেয়ে প্রিয়তা দাঁড়িয়ে যায়। সামনে যাওয়ার আর সাহস হয় না তার। হাতটা ছাড়িয়ে নিতে ইচ্ছে করছিল না, তবুও সে ছাড়িয়ে নিল। কিছু বলবেন? তুই আমার উপর খুব রাগ করে আছিস, তাই না রে? আপনার উপর কেন রাগ করে থাকবো? 2 দিনের খারাপ ব্যবহারের জন্য। ভুল করেছি তাই ওরকম করছেন, শেষ। এরকম আর কোনোদিন হবে না। আপনি আমার বড়, আমাদের ভাই বোনেদের মধ্যে বড়। ভুল হলে শাসন করার অধিকার আপনার আছে। আমি এখন যাচ্ছি, আজকে তো বিয়ে, সবাই তাড়াতাড়ি উঠে পড়বে। এখানে কেউ আমাদের একসাথে দেখলে অন্য কিছু ভাববে। আমি ছোট থাকলে হয়তো কিছু ভাবতো না, কিন্তু এখন কি ভাববে? আপনি সেটা ভালোভাবেই জানেন ভাইয়া, আর আমার চেয়ে ভালো বোঝেনও। তুই এবার আমাদের সাথে শহরে যাবি? না, আমার ওখানে পড়াশোনা করা হবে না। বাবা বিয়ের জন্য পাত্র দেখা শুরু করেছে। যেখানে বিয়ে হবে সেখানে যদি কোথাও ভর্তি করে দেয় তাহলে পড়বো, নইলে পড়বো না। আমাকে নিয়ে আপনার ভাবতে হবে না। আপনার বিষয়ে আমারই ভাবতে হবে। অপেক্ষা করুন, বিয়েটা হয়ে গেলেই আমি আপনার বাবার সাথে কথা বলছি এই বিষয়ে। আমার বিষয়ে আপনার ভাবতে হবে না বললাম তো। মাথা যেহেতু আছে, ভাবতে তো হবেই। আমি আসছি। কথাটা বলতে দেরি হলে প্রিয়তার যেতে একটুও দেরি হয়নি। ইয়াসকে আর কোনো কথা বলার সুযোগ না দিয়ে দ্রুত চলে যায় সে। ইয়াস দাঁড়িয়ে থেকে তার চলে যাওয়া দেখে আর ভাবতে থাকে, এত কিসের অভিমান প্রিয়তার? বড় হয়ে যদি তার বেয়াদবির জন্য শাসন করেও থাকি তাহলে তো পরবর্তীতে ঠিক হয়ে যাওয়ার কথা। কিন্তু সে রেস্টুরেন্ট থেকে আসার পর থেকে মন খারাপ আর অভিমান করে আছে। তবে কি আমি যা ভাবছি সেটা কি করে হয়? কিন্তু সেটাই যদি হয়, আমার চেয়ে বেশি খুশি আর কিছু হবে না। ইয়াস সরাসরি বড়দের সাথে কথা বলবে ভাবলো। সে আর এভাবে দিন কাটাতে পারছে না। অনেক দিন তো হলো এই একপাক্ষিক ভালোবাসা। তারও তো ইচ্ছে করে সে যাকে এত ভালোবাসে সেও তাকে ভালোবাসুক, তার কাছে আসুক। ইয়াস এবার নিজেও ছাদ থেকে চলে যাওয়ার প্রস্তুতি নেয়। আজ লুবনার বিয়ে, বাড়ি ভর্তি মানুষ, সবাই নানা রকম কাজে ব্যস্ত হয়ে গিয়েছে। ইয়াসও সারাদিন ব্যস্ততার মধ্যে কাটিয়েছে।
বাড়ির বড় ছেলে বলে কথা। সারা দিনে সে একটা বারও প্রিয়তাকে দেখতে পায়নি। দুপুরের শেষ ভাগ, তাই বিকেলে সব কাজ শেষ করে ফ্রেশ হতে যাবে, কারণ হয়তো যখন তখন বরযাত্রী চলেই আসবে। ওখানে আবার উপস্থিত থাকতে হবে। ইয়াশ রুমে এসে নিজের ফোনটা বিছানার উপর পায়, কারণ সে ইচ্ছে করে নিয়ে যায়নি। যখন তখন যে কেউ প্রয়োজনে অপ্রয়োজনে বারবার ফোন দিয়ে বিরক্ত করে। ফোন হাতে নিয়ে দেখলো স্নেহা 4 বার ফোন দিয়েছে, একবার রিসিভ করা হয়েছে, কিন্তু ফোন রিসিভ কে করলো? ইয়ার সাথে সাথে স্নেহাকে কল দেয়, আর কল রিসিভও হয়। স্নেহা কল দিয়েছিলে? হ্যাঁ, কিন্তু পরে একটা মেয়ে রিসিভ করে বলল তুমি ব্যস্ত আছো। আর কিছু বলেছে? মানে কে সে? না, সেটা বলে নাই, জিজ্ঞাসা করলো যে আমি কে। আমিও বলে দিয়েছি আমি ইয়াশের প্রেমিকা। কি? তুমি আমার প্রেমিকা কিভাবে হলে? যখন তখন যাকে তাকে যা তা কেন বলে বেড়াচ্ছ? আমি তো মজা করে বলেছি, আমি তো জানি তোমার বিষয়টা, আর আমার মনে হয় তোমার সেই কল রিসিভ করেছিল বিষয়টি দেখে নিও। রাখছি। তার মানে প্রিয়তা কল রিসিভ করছিল? এবার বিষয়টা সত্যি সত্যি দেখতেই হচ্ছে। ইয়াশ ফোনটা রেখে ফ্রেশ হতে চলে যায়। দুপুরের দিকে বুশরা আর প্রিয়তা লুবনাকে নিয়ে পার্লার থেকে বাসায় ফিরে আসে। বরযাত্রীও আসার সময় হয়ে গেছে, তাড়াতাড়ি লুবনাকে রুমে বসাতে হবে। প্রিয়তা লুবনাকে রেখে নিজের রুমের দিকে যেতে থাকে। পাশের রুম থেকে ইয়াশের ডাক শুনে দাঁড়িয়ে যায় সে। ভেতরে আসবি একটু? না। না মানে? আপনার মান সম্মান নষ্ট হয়ে যেতে পারে। আবার শুরু করলি? বলেন, কি বলবেন? ফোন রিসিভ করেছিস কেন? কার ফোন? ও আচ্ছা, আপনার আরেকটা প্রেমিকা, মানে পুরাতনটা। যেই হোক, তুই কেন আমার ফোন রিসিভ করবি? আমি তো কথা বাড়াইনি, শুধু জিজ্ঞেস করেছিলাম কে আপনি। বললো ইয়াশের গার্লফ্রেন্ড, এতটুকুই। ও আমার বান্ধবী হয়, তোকে মজা করে বলেছে। আচ্ছা আচ্ছা হ্যাঁ, তো কি বলবো, ভাইয়ের ব্যাপারে ইন্টারেস্ট দেখে লাভ আছে আমার। আচ্ছা যা, এখন বরযাত্রী চলে আসছে হয়তো। আপনি যাবেন না? পরে যাব। ঠিক আছে। শোন, হ্যাঁ। আমার দেওয়া শাড়ি পরিসনি কেন? আম্মু এটা পছন্দ করে দিল। তোকে তো ওটা পরতে বলেছিলাম। আচ্ছা যা এখন। রুম থেকে বের হয়ে চলে যায় প্রিয়তা। ইয়াশ ভাবতে থাকে প্রিয়তা যে তার দেওয়া শাড়ি পরবে, এটা বেশি বেশি ভাবা হয়েছিল। তার সাথে যে আচরণ করা হয়েছে, তারপরও এটা সম্ভব না। বিয়ান, আপনার রূপের আগুনে কিন্তু ভীষণ জ্বলছি, তাড়াতাড়ি কিছু করেন। পানি নিয়ে আসবো বেয়াই? পানি না নিয়ে এসে একটু প্রেম নিয়ে আসলেও তো পারেন বিয়ান। প্রেম কি আর সবার জন্য বলেন বেয়াই? শুধু আমার জন্য হলেই হয়। এটা অলরেডি কারোর জন্য রাখা হয়ে গিয়েছে বেয়াই। সেটাই মনে হচ্ছে। দেরি করে ফেলেছেন, থাকেন বেয়াই, পরে কথা হবে। আচ্ছা ঠিক আছে। প্রিয়তা চলে যাওয়ার পর ওখানে ইয়াশকে দেখতে পাওয়া যায়। তার মানে ইয়াশ এতক্ষণ সব কথা শুনেছে। তার মুখের অবস্থা দেখে মনে হচ্ছে রেগেও গিয়েছে। বিয়ে সম্পন্ন হয়ে গেছে, এবার চলে যাওয়ার পালা। বরযাত্রীর সবাই গাড়িতে উঠে গিয়েছে, কিন্তু হুমায়ুন কি যেন মনে করে গাড়ি থেকে নেমে সোজা প্রিয়তার কাছে এলো। ইয়াশ পিছিয়ে দাঁড়িয়েছিল। ছেলেটার এমন কাজ দেখে ইয়াশ রাগে ফুঁসছে। একটু এদিকে আসুন তো, একটা কথা আছে। কি কথা? আপনাদের বাড়ির একজনকে আমার খুব মনে ধরেছে। তার সাথে আমার কথা হয়নি, আপনার সাথে হয়েছে, তাই বলছি। ওই পাশে ডানে দেখুন, কালো পোশাকে যে দাঁড়িয়ে আছে। ও আচ্ছা, সমস্যা নেই, আপনি আমার নম্বর রাখুন, আমি আপনার কাজ করে দিব। সত্যি? হ্যাঁ। প্রিয়তার নম্বর নিয়ে এবার গিয়ে গাড়িতে উঠে বসে হুমায়ুন। অতঃপর এক বাড়ির মেয়ে অন্য বাড়ির বউ হয়ে কর্তব্য পালন করতে অগ্রসর হয়। সারা দিন বাড়ি ভর্তি মানুষ ছিল, এখন একটু হালকা লাগছে। প্রিয়তা ইয়াশের ওপর এতটাই অভিমান করে আছে যে তার দেওয়া শাড়িটা পরেনি। অন্য একটা শাড়ি পরে সারা দিন ঘুরেছে সে, কিন্তু এবার চেঞ্জ করা দরকার, অনেক রাতও হয়ে গিয়েছে। বসার রুমটা একদম ফাঁকা, সবাই নিজেদের রুমে চলে গিয়েছে। আত্মীয়দের বাড়ি কাছাকাছি হওয়ায় সবাই নিজ নিজ বাড়িতে চলে গেছে। এখন বাড়ির অবস্থা দেখে মনেই হচ্ছে না কিছুক্ষণ আগেও বাড়ি ভর্তি মানুষ ছিল। প্রিয়তা নিজের রুমের দিকে পা বাড়ায়। হঠাৎ আচমকা কেউ হাত ধরে টান দিয়ে পাশের রুমে চলে যায়। রুমের সামনে লাইট অফ থাকায় বোঝা যায় না। এক হাত দিয়ে প্রিয়তার মুখ চেপে ধরে, অন্য হাত দিয়ে দরজা আটকে দেয় অন্ধকারে থাকা ব্যক্তি। দরজা কেন বন্ধ করছেন? কে আপনি? দেখুন আমি কিন্তু চিৎকার করব। করো। সানি। চিনে ফেললে এত তাড়াতাড়ি? ভালোই হলো। সানি প্রিয়তার প্রতিবেশী, প্রিয়তাকে সব সময় বিরক্ত করে। আমাকে এখানে কেন নিয়ে এসেছেন? আমার বাড়িতে আমাকে? হ্যাঁ, তোমার বাড়িতে যান, তুমি তোমাকে দেখো না। আজকে আমি তোমাকে দু চোখ ভরে দেখব।
আজকে আমার হাত থেকে আর কেউ বাঁচাতে পারবে না। দেখুন, উল্টাপাল্টা কথা না বলে আমাকে ছাড়ুন, নইলে কিন্তু খুব খারাপ হয়ে যাবে। প্রিয়তাকে আর কোনো কথা বলতে না দিয়ে পকেট থেকে পাতলা ওড়না বের করে সেটা দিয়ে প্রথমে মুখ এবং পরে হাত বেঁধে দেয়। প্রিয়তা পেরে ওঠেনি তার সাথে। কেন যেন মনে হচ্ছে তার বাড়িতেই তার সম্মান নষ্ট হতে চলেছে। এক ধাক্কায় বিছানায় ফেলে দেয় প্রিয়তাকে। রুমের সাথে সাথে লাইট অন হয়ে গেলে সানি পেছনের দিকে তাকিয়ে ইয়াশকে দেখতে পায়। আপনি? আমার রুমে আমি থাকবো না তো কে থাকবে? তুমি থাকবে? ভাই, 2 মিনিটের জন্য ওয়াশরুমে গিয়েছিলাম, এর মধ্যে এসব? যে তোমাকে পছন্দ করে না শুধু শুধু কেন তার পিছনে পড়ে থাকো তোমরা, বলো তো? মানে পৃথিবীতে আর কোনো মেয়ে নেই? এই একজনকেই তোমাদের পছন্দ হতে হয়? কত কিছুই তো পছন্দ হয়, কত কিছুই তো নিজের সাধ্যের বাইরে থাকে। তাই বলে কি সেটা সবাই পাওয়ার চেষ্টা নাকি? এই যে তোমার মতো এরকম করে। মানে? ইয়াশকে দেখে প্রিয়তা বিছানা থেকে উঠে দৌড়ে গিয়ে ইয়াশের সামনে চলে যায়। ইয়াশ এক টানে প্রিয়তার হাতের ও মুখের কাপড়ের বাঁধন খুলে দিতেই প্রিয়তা তাকে জড়িয়ে ধরে কান্না করে দেয়। ইয়াশের হৃদক্রিয়া বেড়ে যায়। প্রথম ছোঁয়া পেয়ে একটা শিহরণ বয়ে যায় তার শরীরে। তাড়াতাড়ি করে প্রিয়তার থেকে নিজেকে ছাড়িয়ে নেয় ইয়াশ। তুই ভয় পাচ্ছিস কেন? আমি তো আছি, তাই না? আর শোন, এভাবে কাউকে কখনো জড়িয়ে ধরবি না, অন্তত পুরুষ জাতি থেকে দূরে থাকবি। তুই যা, নিজের রুমে যা, আমি দেখছি বিষয়টা। প্রিয়তা কান্না করতে করতে রুম থেকে বেরিয়ে যায়। ইয়াশ যদি ঠিক সময় না আসতো আজকে তাহলে কি হতো তার? আজকে যে সব হারিয়ে ফেলতো। তো এবার আপনি বলেন কাকে কল দেবো এখন আমি? আপনি তো রেপ করার চেষ্টা করেছেন। প্লিজ ভাইয়া, আমাকে মাফ করে দেন। এরকম কাজ আমি আর কখনোই করব না। কখনো করার কথা তো পরের ব্যাপার। তোর সাহস কি করে হলো প্রিয়তার শরীরে হাত দেওয়ার? খুব শখ না তোর ওকে পাওয়ার? কোথায় কোথায় স্পর্শ করেছিস যেন? হাতে আর কাঁধে, তাই না? দেখ আমি তোর কি অবস্থা করি আজ। এরপর থেকে প্রিয়তার সাথে কিছু করা তো দূরের কথা, তার দিকে তাকাতেও যেন 2 বার ভাবতে হয়। কথাগুলো বলতে বলতে ইয়াশ সানিকে মারতে শুরু করে। মা আসবো? হ্যাঁ আয়, কিছু বলবি? হ্যাঁ বলতাম। বাবা কোথায়? তোর বাবা তো তোর ছোট কাকার ঘরে গেল। কেন, কোনো দরকার ওখানে? হ্যাঁ দরকারই তো। দরকার ছাড়া কি তোর বাবা কোথাও যায় কখনো? দেখেছিস সেটা? আচ্ছা, এত রাতে কিসের দরকার? এখন আবার কেন ওখানে গেল? তোর বিয়ের কথা বলতে গেল। আমার বিয়ের কথা বলতে? আমার বিয়ের কথা বাবা ওখানে কেন বলবে? আমার বিয়ের কথা আমি কেন জানি না? তুই কেন জানবি না? ছোটবেলা থেকেই তো জেনে আসছিস। মানে মা, এটা কি প্রিয়তা জানে বাবা কখন গেল ওখানে? তাড়াতাড়ি এসো তো। কেন? আর এসো তো, পরে বলছি। ইয়াশ আর তার মাকে দেখে ইয়াশের বাবা বলে ওঠে, ওই তো ইয়াশ। আর ওর মাও চলে এসছে। তাহলে এবার ভালো করে কথা বলা যাবে। এসো, এখানে বসো। আমরা অভিভাবকরা কথা বলছি, ঠিক আছে, কিন্তু ইয়াশ কি রাজি হবে? রাজি হবে না মানে? আমরা ওদের ছোটবেলা থেকে বিয়ে ঠিক করে রেখেছি, ওরা সেটা জানে। এমন তো না যে সেটা জানানো হয়নি। প্রিয়তাকে আমার ছেলের বউ বানাবো, এটা আমার অনেক দিনের ইচ্ছা ছিল, আর এটাই আমার শেষ কথা। তবুও ভাই, ইয়াসের থেকে জেনে আমাদের এই বিষয়ের আগানো ভালো হবে। দুজনেই এখন বড় হয়েছে, তাদের পছন্দ অপছন্দের ব্যাপার নিশ্চয়ই আছে। আমরা বাবা মায়েরা তো আর তাদের উপর চাপিয়ে দিতে পারি না কিছু। হ্যাঁ ছোট, তুই এটা নিয়ে একদম চিন্তা করিস না। আমার ছেলে এই বিয়েতে রাজি। হ্যাঁ আমি জানি আমার ছেলে রাজি। তোদের বিষয়টা বল এবার। ভাই, আমাদেরও তো কোনো আপত্তি নেই। তবুও ইয়াসের মুখ থেকে শুনে নিলে ভালো হতো। চাচি, আমার কোনো আপত্তি নেই বিয়েতে, তবে এখনই বিয়ে করতে চাইছি না। আর 2-1 বছর যাক, ওর শহরে পড়ার ইচ্ছে, আমি ওকে ভর্তি করে দেব বলে কথা দিয়েছি। আমি বাসাও ঠিক করে দেব, ওর সব দায়িত্ব আমার। আপনারা ওকে নিয়ে কোনো চিন্তা করবেন না। তাহলে বিয়েটা পড়িয়ে রাখা ভালো নয় কি ইয়াস? তাহলে পিতা আমাদের সাথে থাক। না মা, কদিন দেরি করি, তার মনের অবস্থাও তো আমাকে জানতে হবে। আচ্ছা সমস্যা নেই, আমরা রাজি। তাহলে তুমি ভালো একটা কলেজে ভর্তি করে দাও, তোমার উপর আমাদের ভরসা আছে। বিয়েটা 2 বছর পরেই হোক। সবার মুখে খুশির ঝলক দেখে ইয়াশেরও ভালো লাগে। বড়রা মিলে যে তার ভালোবাসার মানুষকে কাছে এনে দিবে, এটা সে ভাবতেই পারেনি। বড়রা কথা বলতে থাকে। ইয়াশ রুম থেকে বের হয়ে যায়।
নিজের রুমে যাওয়ার সময় খেয়াল করে প্রিয়তার রুমের দরজা খোলা। ভেতরে উকি দিতেই দেখে প্রিয়তার রুমে নেই। ইয়াশ এবার আগ্রহ নিয়ে রুমে ঢুকে যায়। কখনো প্রিয়তার রুমে আসা হয়নি তার। রুমের এপাশে ওপাশে দেখতে থাকে। হঠাৎ টেবিলের বাম পাশে রাখা ডায়েরির উপর চোখ যায়। ওপরে বড় বড় করে লেখা প্রিয় পুরুষ। লেখাটা দেখেই ইয়াশের আগ্রহ জাগে ভেতরে কি আছে তা দেখার জন্য। ডায়েরিটা নিয়ে নিজের রুমে রেখে ছাদে চলে যায় ইয়াশ, কারণ প্রিয়তার এখন ছাদে থাকারই কথা। আর আজকে ওর সাথে যা হতে যাচ্ছিল হয়তো সে অনেক ভয় পেয়েছে। পেছনে কারো পায়ের শব্দ শুনে ঘুরে তাকায় প্রিয়তা। পেছনে তাকাতেই দেখতে পায় সেই চিরচেনা মুখটা। কয়েকদিনের অভিমানে প্রিয় এখন খুব চেষ্টা করছে ইয়াশের থেকে নিজেকে দূরে রাখতে। তবুও যে এই ছেলে তার আশেপাশে থাকলে সমস্ত শরীর অবশ হয়ে যায়, নড়াচড়া করার শক্তি হারিয়ে ফেলে প্রিয়তা। আর আজকে তার কারো উপস্থিতি যেন ভালো লাগছে না। মাথায় শুধু একটা কথাই ঘুরছে, কি হতো আজকে তার। ইয়াশ কাছাকাছি এলে প্রিয় চোখের পানি মুছে চলে যেতে লাগলে ইয়াশ তার হাতটা ধরে থামিয়ে দেয়। কি হলো? কিছু না। দেখি, দেখতে দে আমায়। কিছু হয়নি, ছাড়ুন, রুমে যাব। কেউ দেখলে খারাপ ভাববে। এত রাতে আমাদের একসাথে ছাদে মানায় না। হাতের এই অবস্থা কিভাবে হলো? কিছু হয়নি। স্পষ্ট দেখা যাচ্ছে হাতের এখানে কিছু দিয়ে আঘাত করা হয়েছে। আমার শরীরটা আমার স্বামীর জন্য রেখে দেয়া আমানত, আর আজকে তার। কথা শেষ করতে পারে না প্রিয়তা, শব্দ করে কান্না করে দেয়। প্রিয়তাকে এভাবে কান্না করতে দেখে ইয়াশের খুব কষ্ট হচ্ছিল। মনে হচ্ছিল প্রাণ পাখিটাকে আর দূরে রাখা ঠিক হচ্ছে না। সে যে তার প্রিয় মানুষটির থেকে আর দূরে থাকতে পারছে না। তাকে কান্না করা বাদে সব কিছুতেই মানায়। প্রিয়তার চোখের পানি সহ্য করতে পারছিল না ইয়াশ। কি এমন হয়েছে তোর যে এভাবে কান্না করতে হবে? আপনি বুঝবেন না ঈশান ভাইয়া। আমিও তো তোর হাত ধরলাম, গা ঘিন ঘিন করছে না? আমার ছোঁয়ায় নোংরামি অনুভব করিস না? সব ছোঁয়াতে সবকিছু থাকে না। তুই অনেক ছোট, তাই এইটুকুতে এত খারাপ লাগছে। আমাকে আর কতদিন আপনার চোখে ছোট লাগবে? আমি কি বড় হয়ে যাইনি? বাসায় আবার বিয়ের কথা চলছে, হয়তো পড়াশোনা বন্ধ হয়ে যাবে। আবার আজকেই এত কিছু ঘটে গেল। কিছু হতে দেয়নি তো, তাই না? প্রিয়তার অনেকটা কাছে সে এত এত মন খারাপের মাঝেও এবার যেন হৃৎপিণ্ডটা বের হয়ে আসার মতো অবস্থা। প্রিয়তা পেছনে সরেও যেতে পারছে না। এতটুকুর জন্য তোকে কেউ বিয়ে না করলে আমাকে বিয়ে করে নিস, বুঝেছিস? কথাটা শোনা মাত্র প্রিয়তা আর নিজের ভর সহ্য করতে না পেরে পড়ে যেতে লাগলে ইয়াশ ধরে নেয়। প্রিয়তাও এবার চোখ বন্ধ করে নেয়। ইয়াশও এবার সুযোগটা হাতছাড়া করে না, দেখতেই থাকে প্রিয়তাকে। এত কাছ থেকে যে তাকে কখনো দেখা হয়নি। প্রিয়তা কোনো কথাবার্তা না শুনে চোখ খুলে দেখে ইয়াশ তাকিয়ে আছে। সে তাড়াতাড়ি করে নিজেকে ঠিক করে নেয়। ইয়াশও স্বাভাবিক হয়ে দাঁড়ায়। একটা কথা বলার ছিল। হ্যাঁ বলেন। তোর কি কারোর সাথে সম্পর্ক আছে? না। এসব কি জিজ্ঞেস করছেন আপনি ভাইয়া? তোর বড় ভাই হয়ে কথা জিজ্ঞেস করিনি, এমনি জানতে চেয়েছি। বল। এমনি ফেসবুকে একটা ছেলে ফ্রেন্ড ছিল, তাছাড়া কেউ নেই। কাউকে পছন্দ করিস না? হ্যাঁ করি। প্রিয়তা থেকে এরকম কিছু আশা করেনি ইয়াশ। ক্ষণিকের মধ্যে পরিবেশটা কেমন যেন স্তব্ধ হয়ে গেল। তাহলে লাবণ্য যে বলেছিল প্রিয়তার আমার কাছে না আসার লক্ষণগুলো নাকি? আচ্ছা ঠিক আছে, রুমে যা, এখন অনেক রাত হয়ে গিয়েছে। আচ্ছা ঠিক আছে। প্রিয়তা রুমে চলে যায় আর ইয়াশ সেখানেই দাঁড়িয়ে থাকে। শুধু ভাবতে থাকে তার এতদিনের আবেগঘন ভালোবাসা সব আজকে মিথ্যে হয়ে গেল। একটা স্বীকারোক্তিতে সবকিছু মিথ্যে হয়ে গেল। সে এতদিন যা ভেবে এসছে সবকিছু মিথ্যে। হঠাৎ প্রিয়তার ডায়েরির কথা মনে পড়তেই সেখানে কি আছে দেখার জন্য তাড়াহুড়ো করে নিচে নেমে আসে ইয়াশ। কি আছে ওই ডায়েরিতে? তার প্রেমিককে নিয়ে লেখা, না হলে ওপরে কেন লেখা থাকবে প্রিয় পুরুষ? ইয়াশ রুমে গিয়েই টেবিল থেকে প্রিয়তার ডায়েরি নিয়ে বিছানায় গিয়ে বসে। ডায়েরিতে কি লেখা আছে তা দেখতে এবং জানতে খুব আগ্রহ সহকারে ডায়েরির প্রথম পৃষ্ঠা খুলতে দেখে ডায়েরির মধ্যে কোনো পৃষ্ঠাই নেই। তার মানে সেদিন রাতে প্রিয়তার রুমে এসে ডায়েরি নষ্ট করে ফেলেছে। এভাবে প্রিয়তার টেবিল থেকে তার ডায়েরি নিয়ে এসে কোনো কাজের কাজই হলো না। কিভাবে প্রিয়তার পছন্দের মানুষের ব্যাপারে জানতে পারবে ইয়াশ? সে অনেক ভেবে লাবণ্যকে কল দিল, যেন তার থেকে এ ব্যাপারে কোনো সাহায্য পাওয়া যায়। একবার, দুইবার, তিনবার ফোনে রিং হলেও লাবণ্য কল রিসিভ না করলে ইয়াশ ফোন রেখে রুমে পায়চারি শুরু করলো। কিছুক্ষণ পর ফোনে রিংটন শুনেই গিয়ে ফোন হাতে নিয়ে দেখে লাবণ্য কল দিয়েছে। ইয়াশ এবার কল রিসিভ করে নেয়। হ্যাঁ ইয়াশ, কোনো দরকার? একটু ছিল। তুই কি ব্যস্ত আছিস? না ব্যস্ত না, একটু বোনেদের সাথে আড্ডা দিচ্ছিলাম, এসে দেখি তুই কল দিয়েছিস।
এখানে আছিস না? হ্যাঁ, এখানেই আছি। আচ্ছা শোন একটা কথা। বল। সেদিনের পর থেকে তো তোর সাথে কথাও হয়নি, বিষয়টা তোকে জানানো হয়নি। প্রিয়তা সেদিন আমাকে না জানিয়ে তার বান্ধবীর বাসায় গিয়েছিল, পরদিন বাসায় ফিরেছে। আমার সাথে আগে তবু কিছু কথা বলতো, এখন তাও বলতে চায় না, বললেও বাঁকা বাঁকা কথা বলে। আমি রাগ নিয়ন্ত্রণ করতে না পেরে 2 দিন তার গায়ে হাত তুলে ফেলেছি। আমি এটা করতে চাইনি, তবু হয়ে গিয়েছে। কি বলছিস তুই? না ইয়াশ, আমি তোর থেকে এটা আশা করিনি। এটা একদমই ঠিক করিসনি তুই। এটা এমনিতেই ভয় তোর সামনে যেতে পারে না, তার উপর তুই এটা কি করলি তার সাথে? সেটা তো বুঝতে পারছি, আমার ভুল হয়ে গিয়েছে, কিন্তু সমস্যাটা অন্য জায়গায়। কি সমস্যা? আজকে তো আমার চাচাতো বোন লুবনার বিয়ে ছিল। সব সমস্যা শেষ হলে রাত 10টার দিকে ছাদে গিয়ে দেখি প্রিয়তা ছাদে দাঁড়িয়ে আছে। সন্ধ্যায় কথায় 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 আজকে ওকে জিজ্ঞেস করেছি যে তোর পছন্দের মানুষ আছে কিনা। কি বললো? বলল তার নাকি পছন্দের মানুষ আছে। হ্যাঁ, সেটা তুই। যদি অন্য কেউ হয় তাহলে? এটা কোনোভাবেই অন্য কেউ হতে পারে না, এটা তোর কথাই বলেছে। আমার কেমন যেন মনে হচ্ছে অন্য কেউ। তুই আর আমি জানি যে আমি তাকে পছন্দ করি, তাই তোর মনে হচ্ছে প্রিয়তাও আমাকেই পছন্দ করে, কিন্তু সেটা তো নাও হতে পারে, তাই না? আরেকটা কথা শোন। হ্যাঁ বল। বাসায় থেকে আমার বাবা মা আর প্রিয়তার বাবা মা আমাদের বিয়ে ঠিক করেছে। কি? হ্যাঁ, কিন্তু প্রিয়তাকে জানাতে নিষেধ করেছি, কারণ ওর ব্যাপারটা আমার পরিষ্কার হয়ে নিতে হবে। আমি ওর রুম থেকে ডায়েরি নিয়েছিলাম, ওর ব্যক্তিগত ডায়েরি, কিন্তু এখন দেখছি এখানে কিছুই নেই। আমি কিভাবে জানবো বল ওর ব্যাপারটা? আচ্ছা শোন, আমার মাথায় একটা বুদ্ধি এসেছে। হ্যাঁ বল তাড়াতাড়ি। একটু পর। ঠিক আছে, আমি রাজি। আচ্ছা যা, এবার ঘুমিয়ে পড় নিশ্চিন্তে। আচ্ছা, শুভরাত্রি। কাল কি হবে সেটা ভেবে মিটিমিটি হাসতে থাকে ইয়াশ। আগামীকালের ডোজ প্রিয়তা সহ্য করতে পারবে তো? প্রিয়তার ঘুম ধরছে না দেখে পাশে ফোনে পুরনো গান দিয়ে শুয়ে আছে। এমন সময় ফোনে রিং বেজে উঠলে দেখে অচেনা নম্বর। প্রথমে রিসিভ করে না অচেনা নম্বর দেখে, পরে সাথে সাথে একটা মেসেজ আসে। বিয়ান, আমি হুমায়ুন। এত রাতে আপনাকে বিরক্ত করলাম, কলটা একটু রিসিভ করুন। আবার কল এলে প্রিয়তা এবার রিসিভ করে। হ্যাঁ হুমায়ুন ভাইয়া বলেন। কেমন আছেন? ভালো, আপনি? ভালো, তবে তাকে খুব মনে পড়ছে। আচ্ছা তাই নাকি? হ্যাঁ, আপনার বোন হয়তো, তাই না? হ্যাঁ বোন। নাম্বারটা কি? হ্যাঁ দিচ্ছি টেক্সট করে। আচ্ছা ঠিক আছে, এত রাতে বিরক্ত করলাম না তো? না একটু বিরক্ত করেননি, আপনি কলটা রাখুন, আমি এক্ষুনি নম্বর পাঠিয়ে দিচ্ছি। ঠিক আছে। প্রিয়তার সাথে সাথে বসরার ফোন নম্বর হুমায়ুনকে পাঠিয়ে দিল। ওপাশ থেকে একটা লাভ ইমোজি এলো, তার মানে উনি সন্তুষ্ট। প্রিয়তার কিছুতেই ঘুম আসছে না, জীবনটা যেন কালো অন্ধকারে ডুবে যাচ্ছে, সবকিছু রংহীন হয়ে যাচ্ছে। মাথাটাও প্রচণ্ড ব্যথা করছে, তাই সে চলে যায় ওয়াশরুমে। যদি মাথায় পানি নিলে একটু কমে এই ব্যথা। সকালবেলা ইয়াশের মা এবং ইয়াশের 3 কাকি বসে ড্রয়িং রুমে কথা বলছিল। ইয়াশকে আসতে দেখেই তারা হাসতে থাকে। তোমরা আমাকে দেখে হাসছো কেন বলো তো? বাড়ির হবু জামাই হয়ে গেলি তো ইয়াশ। হ্যাঁ যাও তাড়াতাড়ি, জামাইয়ের জন্য খাবার নিয়ে এসো। তোমাদের বাড়ির হবু জামাই আজকে নতুন একটা নাটক শুরু করবে, তাই পার্টনারকে নিয়ে আসতে যাচ্ছে। কি নাটক শুনি, আমরাও যেন একটু অংশ নিতে পারি। তোমরা কি পারবে তোমাদের মেয়ের কান্না দেখতে? মেয়ে কেন কান্না করবে? সোজাভাবে বলে দেই। হ্যাঁ বল। তারপর সব বলল। তুইও কি ছোট হয়ে গেলি ইয়াশ? ওদের ব্যাপার ওদেরকেই বুঝে নিতে দাও আপা। যদি অন্যরকম কিছু হয়ে যায়? কিছু হবে না, তুই যা তো ইয়াশ। আচ্ছা মা, আমরা কিন্তু কালকে ব্যাক করছি শহরে। হ্যাঁ, তোর বাবা বলেছে। লুবনা কি আজকেই বাসায় আসবে? হ্যাঁ ভেবেছি, তুই আর প্রিয়তা যাবি বিকেলে। আমরা কেন? চলেই যাবি, তাই ঘুরে আয়। দেখো একটু পর কি হয়, থাকো বের হই। ইয়াশ বের হয়ে চলে যায়। 4 জন মিলে সিদ্ধান্ত নেয় তাদের ব্যাপারে আজকে কোনো কথাই বলবে না। আর তারা যেন এই বিষয়ে কিছুই জানে না। 11টা। বাহিরে হাসাহাসি আর জোরে কথা বলার শব্দ শুনে প্রিয়তার ঘুম ভেঙে যায়। ঘড়ির দিকে তাকিয়ে দেখে 11টা পার হয়ে গেছে। তাড়াহুড়ো করে এলোমেলো চুলে চোখ মুছতে মুছতে বাহিরে যায় কি হলো দেখতে। বাইরে এসে যা দেখে সেটা দেখার জন্য মোটেও প্রস্তুত ছিল না। কালো একটা শাড়ি পরে কেউ বসে আছে বাড়ির সবার সাথে, আবার ইয়াশও আছে দাঁড়িয়ে। বাহিরের দিকে এগিয়ে যায়, সবাই লাবণ্যকে ঘিরে গল্প করছে। এই সময়ে ওই মেয়ে এখানে কেন? লাবণ্যকে দেখে যেন প্রিয়তার মাথা গরম হয়ে যায়।
এই মেয়েটাই তার ইয়াশকে তার থেকে দূরে নিয়ে গেছে। তার জন্য এই কয়টা দিন তার কাছে বিষাদে পরিপূর্ণ, কয়েকটা যুগ মনে হয়েছে। প্রিয়তা কিছু একটা ভেবে মুখের ভঙ্গিমা পরিবর্তন করে সামনে এগিয়ে গেল। মা, আবার খাবার দাও তো। আরে আপু, আপনি? হ্যাঁ, তোমার ভাইয়া নিয়ে এলো। কেমন আছো তুমি? আলহামদুলিল্লাহ, আপনি? আলহামদুলিল্লাহ। প্রিয় মা, তুই লাবণ্যকে নিয়ে তোর রুমে যা তো একটু। তোর রুমে একটু বসো, অনেকক্ষণ এখানে আছে। আমাদেরও এখন কাজ আছে অনেক। বিকালে লুবনা শ্বশুরবাড়ি যেতে হবে ওদের নিয়ে আসতে। বুশরা কোথায়? তোকে আর বুসরাকে সকালে যেতে বলেছে লুবনা, কিন্তু তুই তো আমাদের ডাক শুনিসনি, তাই ওকে বসে লুবনার দেবর নিয়ে গেছে। কে হুমায়ুন ভাইয়া? হুম। আচ্ছা ঠিক আছে আপু, চলুন আমার রুমে। আপু কেন বলছিস? ভাবি বল। ভাবি? হ্যাঁ ভাবি বলবি। বাসায় দেখাতে নিয়ে এসেছি লাবণ্যকে, সবাই খুব পছন্দ করেছে ওকে। তাহলে তো ভালো খবর। প্রথমে আপুর বিয়ে হলো, এখন আবার আপনার। পরপর দুইটা বিয়ে, ভাবা চায়। কদিন পর হয়তো আমাকেও টার্গেট করবে। প্রিয়তার কথাগুলো খুব কষ্টে মুখে হাসি এনে বলল, কিন্তু ভেতরটাই যে ঝড় শুরু হয়ে গেছে, সবকিছু হারিয়ে ফেলার ঝড়। প্রিয়তা লাবণ্যকে রুমে নিয়ে গিয়ে বসতে দেয়। ইয়াশোর সাথে থাকায় তাদের বলে বাহিরে আসে। দেখলি তুই, প্রিয়তার কোনো রেসপন্স পেলি তুই? এটার জন্যই ওকে আমার কেমন সন্দেহ হয়। তুই প্রথমে ওর মুখের অবস্থা দেখেছিলি? আমি কিন্তু খেয়াল করেছি। বেচারার মন খারাপ হয়ে গিয়েছিল, তবে সে অনেকটা স্ট্রং, তাই তোকে বুঝতে দেয় না। আর তুই বুঝিসও না। কি করব তুই বল, আমাকে কিভাবে বুঝবো? তুই বলে দিলেই তো পারিস, তোদের তো বিয়ে ঠিক হয়ে গিয়েছে। আমি যেভাবে চাইছি সেটা সেভাবে হচ্ছেই না। আচ্ছা তুই বস একটু, আমি দেখি প্রিয় কোথায় গেল। ঠিক আছে। ভাবি? হ্যাঁ, কোথায় গিয়েছিলে? ফ্রেশ হয়ে এলাম। আপনাদের তো একটু ব্যক্তিগত সময় প্রয়োজন, তাই না? ঈশান ভাইয়া কোথায়? বাহিরে গেল একটু। আমার বাসায় ফিরতে হবে এখন, কল এসেছিল। একটু দেখো না ইয়াশ কোথায়। আচ্ছা আমি দেখছি। কি হয়েছে? আমি চলে এসেছি। ইয়াশ বাসা থেকে কল দিয়েছে, আমার বাসায় ফিরতে হবে এখনই। আর তোমরাও তো বের হবে তাই না? আমাকে বাসায় পৌঁছে দিয়ে এসো, তারপর যাও। হ্যাঁ ঠিক আছে চলো, তোমার সাথে আমার কিছু কথাও আছে, না বলে থাকতে পারছি না। এত খুশি কেন? কারণ আছে, চলো বলছি। আপনারা কথা বলুন, আমি বাইরে যাচ্ছি। না, তুই তৈরি হয়ে নে, নিবি তাড়াতাড়ি। কেন? লুবনার ওখানে যেতে হবে। কে কে যাবে? কেউ যাবে না, তুই আমার সাথে যাবি। আমার শরীরটা ভালো না, যেতে ইচ্ছে করছে না। কোনো কথা না, আমি লাবণ্যকে দিয়ে আসছি, আধা ঘন্টার মধ্যেই ফিরবো। এসে যেন দেখি তুই রেডি হয়ে আছিস। কিন্তু বড়দের কথা শুনতে হয় প্রিয়তা। ইয়াশ যা বলছে তাই করো, সুন্দর করে তৈরি হয়ে থাকবে কিন্তু। ইয়াশ চলো এবার। হ্যাঁ চলো। প্রিয়তা, আর কোনো কথা না, রেডি হয়ে নিবি তাড়াতাড়ি। ইয়াশা লাবণ্য বের হয়ে চলে যায়। প্রিয়তা এক পলকে লাবণ্য আর ইয়াশের যাওয়ার দিকে তাকিয়ে থাকে। তৃতীয় ব্যক্তি চলে এলে মানুষ কতটা দূরের হয়ে যায়, তাকে যেন দেখেও দেখছে না ইয়াশ। এতটা পরিবর্তন কিভাবে হয় মানুষের? প্রিয়তা এবার ইয়াশকে নিয়ে ভাবতে শুরু করে। ঈশান হয়তো এই বিয়েতে অনেক খুশি, কিন্তু সেটা তো আগে থেকেই খুশি। বাইরে থেকে আসার পর তাকে এত বেশি খুশি কেন লাগছিল? বাইরে কি এমন হয়েছে তার সাথে যে এত 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 খুশি যে কথা তার সামনে বললো না? ইয়াশকে বাসা থেকে বের হওয়ার আগে থেকে মিটমিটিয়ে হাসতে দেখে কিছুই বুঝতে পারছে না লাবণ্য। তখন থেকে ইয়াশের দিকে বারবার তাকালেই দেখছে সে মুচকি হেসেই চলেছে। আচ্ছা তুই তখন থেকে হেসেই চলেছিস কেন? বলবি তো কি হয়েছে? আমার কিন্তু তোর এই মুচকি হাসি ঠিক ভালো লাগছে না। কি রহস্য আছে বলতো? তুই যা বলেছিলি তাই ঠিক, আমিও বুঝতাম, কিন্তু তবুও আমার সন্দেহ ছিল। কিন্তু এখন আমার কাছে সব পরিষ্কার। তোর আজকে আমাদের বাসায় আসায় এত কিছু এত তাড়াতাড়ি পরিষ্কার হয়ে গেল। কিছু একটা হয়েছে বুঝতে পারছি, কিন্তু কি হয়েছে সেটা তো বলবি। আমি বাসা পেয়ে গেলাম প্রায়, তবুও বলছিস না। আমি আর তুই যখন রুমে ছিলাম তখন প্রিয়তা বাহিরে গিয়েছিল। বাহিরে গিয়ে হয়তো কোনো একটা বান্ধবীকে কল দিয়ে আমার কথা বলে কান্না করছিল। একটা কথা স্পষ্ট শুনেছি, প্রিয়তা আমাকে ভালোবাসে, আর সে আমাকে অনেক ভালোবাসে। আজকে প্রথমবার তার কান্না আমার স্বস্তির কারণ, ভালো লাগার কারণ, নিশ্চিত হওয়ার কারণ। যাক বাবা, আমিও এবার নিশ্চিন্ত। তুই আর মেয়েটাকে কষ্ট দিবি না ইয়াশ। আমি তো তাকে এজন্যই জানাবো না যে আমিও তাকে ভালোবাসি, আর সে যে আমাকে ভালোবাসে এটা আমি জানি, সেটাও জানতে দেব না। তবে তোর আর আমার মিথ্যে ব্যাপারটা ওকে এটা ওটা বুঝিয়ে বলে দেব যে মা আমার বিয়ে করেছিল, তাই লাবণ্যকে সাজিয়ে নিয়ে এসেছিলাম। কেমন হবে বল? আমাকে জানাবি কি হলো। এখন গাড়ি থামিয়ে দে, বাসায় এসে গিয়েছি।
আচ্ছা ঠিক আছে, জানাবো। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ। বাসায় ফিরতে দেরি হওয়ায় ইয়াশ তাড়াহুড়ো করে প্রিয়তার রুমে ঢুকে যায়। গিয়ে দেখে প্রিয়তা রেডি হয়ে বসে আছে। কি সুন্দর লাগছে তাকে। আজকে যদি মনের সব কথা নিংড়ে বলে দেওয়া যেত তাহলে কতই না ভালো হতো, কিন্তু তাকে এখন সব কিছু বলে দিলে তো পড়াশোনা মাথায় তুলে বসে থাকবে। না, এসব বলা যাবে না। তার পড়াশোনা আগে, তাকে বুঝতে দেওয়া যাবে না, জানতেও দেওয়া যাবে না। প্রিয়, হ্যাঁ ভাইয়া, আমি রেডি। আমার বাইকটা বের করি। বাইকে যাবি? আপনার যেটা ইচ্ছা। অনেক দিন বাইকে কোথাও যাই না, চল আজকে আমরা বাইকে যাই লোবনার শ্বশুর বাড়ি। ঠিক আছে। আমি বাহিরে অপেক্ষা করছি, তুই তাড়াতাড়ি সবাইকে বলে বের হয়ে আসবি কিন্তু। ঠিক আছে। শোন, মাথায় ওড়নাটা একেবারে আটকে নে, বেশি সুন্দর লাগবে। কথাটা বলে ইয়াশ বের হয়ে চলে যায়। প্রিয়তা দাঁড়িয়ে ইয়াশের যাওয়া দেখতে থাকে। প্রিয়তা বাসায় সবাইকে বলে ইয়াশের বাইকে গিয়ে বসলে ইয়াশও যাত্রা শুরু করে। প্রিয়তা আগে থেকে বর্ষাকে জানিয়ে দেয় যাওয়ার কথা। বাইক চলতে শুরু করে। এত ধীরে ধীরে কেন যাচ্ছি আমরা? কেন দ্রুত যেতে হবে? না মানে একটু বেশি আস্তে আস্তে যাচ্ছে বাইক। এত জোরে যেতে হবে না। আচ্ছা ঠিক আছে। লাবণ্য আর আপনার বিয়ে কবে হচ্ছে? আরে কিসের বিয়ে? মানে? মা তো কিছুদিন ধরে খুব ধরেছে বিয়ে করার জন্য, কোনো উপায় না পেয়ে লাবণ্যকে নিয়ে এসেছিলাম। মানে আজকে যা যা ঘটে গেল সেগুলো মিথ্যা? হ্যাঁ, পুরোটাই। সত্যি বলছেন? তোকে মিথ্যা কেন বলবো? না এমনি জিজ্ঞেস করলাম। শোন। হ্যাঁ ভাইয়া। এই কথা যেন আর কেউ না জানতে পারে, বুঝেছিস? আমি কাউকে বলবো না। মাথায় যেন থাকে। হ্যাঁ থাকবে। লুবনার শ্বশুরবাড়ি গিয়ে যেন বিয়ের দিনের মতো কোনো ছেলের সাথে কথা বলতে না দেখি। কেউ কথা বললে আমি তার সাথে কথা বলবো না? যতটুকু বলতে হয় অতটুকু বলবি। আচ্ছা ঠিক আছে। পেছন থেকে প্রিয়তা ইয়াশকে দেখছে আর ভাবছে, আপনার সব কথা শুনে চলতেও আমার কেমন যেন ভালো লাগছে ইয়াশ ভাই। সারা জীবন আমাকে এভাবে এটা করবি না ওটা করবি না এভাবে বলার দায়িত্ব নিলেও তো পারেন। সারা বিকেল লুবনাদের বাড়ি কাটানোর পর সিদ্ধান্ত নেওয়া হয় বাসায় ফেরার সময় নতুন জামাইয়ের সাথে হুমায়ুনও যাবে। কালকে তারা দুইজন ফিরে আসবে। তারা বাসায় যাওয়ার সময় আলাদা কোনো গাড়ি নেবে, ইয়াশের মতো যে যার বাইক নেবে। প্রিয়, কি ব্যাপার দুজন একসাথে বাইকে? তুইও তো হুমায়ুন ভাইয়ার সাথে বাইকে এসছিস সেখানে। আমার কথা ছাড়, তোর কথা তো আলাদা। আমার কথাও আলাদা না রে, একসাথে আসার কথা ছিল তাই এসছি। তুই তো জানিস ইয়াশ ভাই আর আমার সম্পর্কটা কেমন। আচ্ছা শোন, হুমায়ুন ভাইকে আমার কেমন যেন সন্দেহ হয়। কিসের সন্দেহ? মানে বিয়ের দিন তার সাথে আমার কোনো কথা হয়নি, তবু আমাকে নোটিশ করেছে সে। করতেই পারে, তাতে সমস্যা কি? আবার সকালে একবার বলার পর সে চলে গেছে আমাদের বাসায় আমাকে নিতে। রাস্তায় কোনো কথা হয়নি? হ্যাঁ, তবে আমাকে শুধু জিজ্ঞেস করেছে আর আমি উত্তর দিয়েছি। তুই কিছু জিজ্ঞেস করিসনি মানে? কি করে, কোথায় থাকে এসব? হ্যাঁ, এটা জিজ্ঞেস করেছিলাম। কি বললো? বললো পড়াশোনা গত বছর শেষ হয়েছে, এখন একটা ব্যবসা করছে। আমার একটা কথা মনে হয় কি জানিস, হুমায়ুন ভাইয়া তোকে পছন্দ করে। কি বলিস আপু? তুই বড় হয়ে আমাকে এসব কি বলছিস? এই তুই আমাকে আপু ডাকবি না তো, তুই আমার কয়েক মাসের ছোট আর আমরা একসাথেই পড়াশোনা করেছি। তাহলে তুই আমাকে আপু কেন বলিস? অভ্যাস হয়ে গিয়েছে। অভ্যাস বদলে ফেল। এই আপু আপু ডাক আমার একদম ভালো লাগে না। আচ্ছা যা, এখন থেকে চেষ্টা করব। হ্যাঁ চেষ্টা কর, আমার তো বন্ধু তুই। আমি আমার সব কথা তোর সাথে শেয়ার করি, তাহলে তোর কথা শেয়ার করবি না? হ্যাঁ এখন চল বের হই। এই তো আপু ছাড়া কি সুন্দর লাগছে শুনতে। এবার কিন্তু আপু আপু ডেকে তোকে খুন করে ফেলবো। যা রেডি হয়ে নে, হুমায়ুন ভাইয়ার বাইকে উঠে তো আবার বাসায় যেতে হবে তোর। আর তুই যেন কার সাথে যাবি? তোর ভাইয়ার সাথে। হ্যাঁ হ্যাঁ, ভাই আমার। আর তোর তো কোনো কথা না, চল চল। সন্ধ্যা পার হয়ে গিয়েছে। বাসায় পৌঁছতে বাসায় ঢুকতে রান্নাঘর থেকে রান্না গন্ধ নাকি এলো। সবাই ফ্রেশ হতে যার যার রুমে চলে গেল। হুমায়ুনকেও আলাদা একটা রুম দেখিয়ে দেওয়া হলে সে সেখানে চলে গেল। রাতে খাওয়া দাওয়া শেষ করে সবাই নিজের রুমে চলে যায়। প্রিয়তা শুয়ে শুয়ে ফেসবুক স্ক্রল করছিল, এমন সময় বর্ষা তার রুমে আসে। তুই এখন আমার রুমে? এখনই ঘুমাবি নাকি? না এমনি ফোন ঘাঁটছিলাম। এই তোরা কি করছিস? তুমিও হঠাৎ আমার রুমে?
হ্যাঁ, রুমে একা একা ভালো লাগছে না, চল সবাই বাইরে বসে আড্ডা দিই। একদম ঠিক বলেছিস আরশি আপু। আড্ডা তো আমরা এখানেই দিতে পারি। শুধু আমরা তিনজন না, নতুন বর বউ ও আমাদের সাথে থাকবে। আচ্ছা চল তাড়াতাড়ি বাইরে যাই। আচ্ছা ইয়াস ভাইয়া, হুমায়ুন ভাইয়া, ওদেরও কি ডাকবি বললি? হ্যাঁ হ্যাঁ, যা ডেকে নিয়ে আসবি তাড়াতাড়ি। আচ্ছা তোরা বাইরে আয়, আমি ডেকে নিয়ে আসছি এক্ষুনি। তোদের পাগলামি বেড়ে গিয়েছে, এই রাতের বেলা আবার সবাইকে বিরক্ত করবি। একদিনই তো বিরক্ত হবে। যা বর্ষা, তাড়াতাড়ি যা, আমরা আসছি। ঠিক আছে। লুবনা, হিমেল, লুবনার স্বামী, প্রিয়তা, আরশি, বুশরা, হুমায়ুন সবাই বাইরে বসে গল্প করছে। এমন সময় ইয়াশও চলে আসে। ইয়াশকে দেখে বুশরা প্রিয়তার কাছে সরে গিয়ে বলে, এই যা, হৃদরোগ চলে এলো তো। আপনার হৃদয়ের খবর কি মিস প্রিয়তা? প্রিয়তা বড় বড় করে বুশরার দিকে তাকালে বুশরা হাসতে থাকে, কোনো কথা না বলে। এই যে ভাইয়া এসে গিয়েছে, এখানে বস ভাইয়া। সে না হয় বসলাম, কিন্তু কি হচ্ছে এখানে? আর লুবনা আর হিমেল এখানে কেন? ওদেরও ছাড়লি না কি রে তোরা? আমিই বলেছিলাম বুশরাকে একটা আসর জমাতে, সেখানে আমরা সবাই একসাথে আড্ডা দিতে পারবো। আচ্ছা তাহলে বুদ্ধিটা আপনারই। আচ্ছা, এভাবে আর কি গল্প করবেন? সবাই একটা খেলা খেললে কেমন হয়? কি খেলা বলেন তো হুমায়ুন ভাই? কোথায় কোথায় ভাই বলবেন না তো, বুকে লাগে। তাই নাকি হুমায়ুন ভাই? আপনিও। হিমেল তোর শালিকাগুলো ভালো না, শান্তিতে থাকতে দেবে না। সারা জীবন তো শান্তিতেই থাকলি, আজকে না হয় একটু অশান্তিতেই থাকলি। এই তো আমাদের দুলা ভাইয়ের মতো কথা। আমার আরেক শালিকা চুপচাপ কেন আছে? ভাই ওর কথা বাদ দেন, সে প্রয়োজন ছাড়া কথা বলে না। একদম পেছনে লাগবে না বলে দিলাম, আমি সবার কথা শুনছি। কানের সাথে তো মুখও আছে, কথা বলবি একটু করে। আচ্ছা ঠিক আছে, বলবো যা। হুমায়ুন ভাইয়া এবার বলেন কি খেলা যায়। সরি, আমিও ভাইয়া বলে ফেললাম। সবাই আবার প্রিয়তার কথা শুনে হেসে ফেলে। আচ্ছা আচ্ছা, ট্রুথ আর ডেয়ার খেললে কেমন হয়? হ্যাঁ হ্যাঁ, খুব ভালো হয় ভাইয়া। আচ্ছা, ট্রুথ নয়, শুধু ডেয়ার। আচ্ছা, যেহেতু রাত হয়ে গিয়েছে তাই সবার একটা করে ডেয়ার দিবে নতুন বর আর বউ। তাদের দুজনকে আমরা সবাই মিলে আলোচনা করে ডেয়ার দিব। হ্যাঁ হ্যাঁ, এটাই ভালো হবে। তাহলে শুরু করব কিভাবে? কে প্রথমে ডেয়ার নেবে? সেটা বউ ঠিক করবে। আমার মনে হচ্ছে আমি পিচ্চিদের মধ্যে বসে আছি। ভাই আমারও তাই মনে হচ্ছে। এই কি বললে তুমি? মন দিয়ে ডেয়ার পালন করবে। দুলাভাই কোনো কথা হবে না, বউয়ের কথা শেষ কথা। নে লুবনা, তাড়াতাড়ি ডেয়ার দে। কাকে দিবি? প্রথমে বুশরাকে দেব। প্রথমেই আমি? হ্যাঁ। আচ্ছা বল কি করতে হবে? আপু কঠিন কিছু দিতে হবে কিন্তু। বুশরা, তুই আমাদের জন্য কিছু একটা খাবার বানিয়ে নিয়ে আসবি এখন। কি বলো, রাতে খাবার খেয়ে হয়নি তোমাদের? ডেয়ার তো পূরণ করতেই হবে, কোনো কথা হবে না শালিকা। আপনি বারো বউয়ের পক্ষে নিলেন দুলাভাই, মনে থাকবে। এই বুশরা, অপেক্ষা কর। হ্যাঁ ভাইয়া। আমরা সবাই মিলে আগে বর বউকে ডেয়ার দেব, আর তারা আমাদের সবাইকে একটা করে দেবে। সবাই লুবনা আর হিমেলকে রেখে একটু দূরে গিয়ে আলোচনা করে তাদের কি ডেয়ার দেয়া যায়। সবাই যার যার মতামত জানালে একটা সিদ্ধান্তে পৌঁছায়, অতঃপর আগের জায়গায় ফিরে আসে। তোদের ডেয়ার রেডি? তোদের দুজনের ডেয়ার হচ্ছে তোরা আমাদের কোনো ডেয়ার দিবি না। এটা কোনো কথা? তাহলে কে দেবে? মজা করলাম। তোদের ডেয়ার হচ্ছে 10 মিনিট ছাদে থেকে আসবি দুইজন দুই প্রান্তে। এত রাতে? মাত্র এতটুকু রাত। এরকম সময় তো প্রিয়তা প্রতিদিন ছাদেই থাকে, তাই না রে প্রিয়? সব কথাই আমাকে কেন আনতে হবে? আচ্ছা আর আনবো না। এবার আমাদের ডেয়ার দাও নতুন বউ। আমরা তাহলে 10 মিনিট থাকার পর তোরা সবাই ছাদে যাবি। প্রিয়তা শেষ সময় একটা গান গাইবে, তারপর সবাই যে যার রুমে গিয়ে ঘুমাবে। প্রিয় গাইবে গান? হ্যাঁ, প্রিয় তো ভালো গান গাইতে পারে। এভাবে ফাঁসিয়ে দিচ্ছিস তোরা আমাকে। আর কোনো কথা না, আমরা ছাদে যাচ্ছি। বুশরা, ডেয়ারটা শুরু করলে ভালো হতো একটু। তোমরা ছাদে গিয়ে উদ্ধার করো। লুবনা আর হিমেল ছাদে চলে গেছে। সবাই একসাথে তাদের উপর নজর রাখতে পিছে পিছে চলে যায়।